গত পরশুদিনই শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন গেছে। জানি না বেঁচে থাকলে হয়তো আজ তাকে লিখতে হতো, জিউলি গাছের আঠার মতো রক্ত আমার রক্ত পড়ে, বড় ধরনের যন্ত্রণা পাই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে আজ যে ঘটনা ঘটছে তাতে যন্ত্রণা আর একরাশ ধিক্কার ছাড়া কী বা বলার থাকতে পারে, সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। একদিকে মৌলবাদীদের হামলা, অন্যদিকে পুলিশের দমন পীড়ন, সাঁড়াশি আক্রমণের মুখে অসহায় হিন্দুরা। তবে কি হিন্দু মুক্ত দেশ তৈরি করার চেষ্টা চলছে পদ্মার ওপারে? একেবারে পরিষ্কার এই প্রশ্ন রাখলাম। দ্বিতীয় প্রশ্ন, ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর, প্রতিবাদ দমাতে মৌলবাদীদের নিশানায় সেই সংখ্যালঘু হিন্দুরাই। অবাধে চলছে বাড়ি ভাঙচুর, লুটপাট। কোথায় হারিয়ে গেল শান্তির জন্য নোবেলজয়ী ইউনুসের শান্তি ফেরানো সেই সব প্রতিশ্রুতি? তৃতীয় প্রশ্ন, গ্রেফতারের পরেও মিলল না জামিন। অজ্ঞাত জায়গায় বন্দী হিন্দুদের সুরক্ষার দাবিতে আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। কদিন আগে রংপুরেই 4 লক্ষ মানুষের সমাবেশ করেছিলেন তিনি। সেই কারণেই কি 1.5 মাস আগের পুরনো মামলা টেনে এই গ্রেফতারি? চতুর্থ প্রশ্ন থাকবে, বাংলাদেশ নিয়ে কেন চুপ এ রাজ্যের মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপি। আন্তর্জাতিক ইস্যু, তাই কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল। বাংলাদেশে পরিস্থিতির নিন্দা করে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্মাপাড়ের অশান্তির আঁচ কি এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতেও? পঞ্চম প্রশ্ন, হিন্দুদের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হচ্ছে, ধরা হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদী ধর্মগুরুকে। প্রতিবেশী রাষ্ট্রকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকে। ভিত্তিহীন বিবৃতি দিয়ে 2 পড়শি দেশের সম্পর্ক নষ্ট করা হচ্ছে, পাল্টা কড়া প্রতিক্রিয়া বাংলাদেশেরও। বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে এবার কি পদক্ষেপ নেবে দিল্লি? তবে শুরুতেই আজ দেখাবো এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি বাংলাদেশে। দেখুন, পদ্মাপাড়ে অশান্তির আগুন জ্বলছে, লাগাতার চলছে হিন্দুদের ওপর আক্রমণ। একদিকে কট্টরপন্থীরা হামলা চালাচ্ছে, অন্যদিকে বেছে বেছে হিন্দুদেরই পুলিশ ধরছে বলে অভিযোগ। কার্যত সাঁড়াশি আক্রমণের মুখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। লাগাতার অত্যাচারের জেরে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম লাগাতার মিছিল, মিটিং, বিক্ষোভ, ধর্ণা অবস্থান শুরু করেছিল, আর তাদের মুখ হয়ে উঠেছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই অবস্থায় হঠাৎই তাকে গ্রেফতারের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি। হাসিনা সরকারের আমলে এতটা ভয়াবহ আকার ধারণ করেননি। এই সরকারকে যে উৎখাতের পেছনে যে ছাত্র আন্দোলন, তার পেছনে ইন্ধন ছিল পাকিস্তানের, এবং বর্তমান যে ইউনিট সরকার আছে তারও ইন্ধন জ্বলেছিল। এখন তার ফল ভোগ করছে আমাদের চিন্ময় প্রভু, যাকে গ্রেপ্তার করা হলো। বাংলাদেশে এখন টার্গেট করা হচ্ছে হিন্দুদের। কোথাও ভাঙচুর হচ্ছে মন্দিরে, কোথাও হিন্দু মহল্লায় আক্রমণের ঘটনা ঘটছে। কোথাও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হিন্দুদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। হাজারিলেনের কালীবাড়ি ভাঙ্গা হয়ে গেছে, দেখেন অবস্থা, দেখেন কালীবাড়ির অবস্থা, দেখেন আমাদের কালীবাড়ি পুরো ভাঙিয়ে দিয়েছে। দেখেন ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক হারহীন করা সেই সব ছবি। ফিরিঙ্গি বাজার লোকনাথ মন্দির, ফিরিঙ্গি বাজার লোকনাথ মন্দির ভাঙচুর করছেন জামাত শিবিরের ছেলেরা। উদ্বেগে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। দেখুন অশান্তির দলেরা কি করছে আমাদের এখানে, আমরা খুবই আতঙ্কে আছি ভাই। উনি অত্যন্ত ভারত বিদ্বেষী মানুষ, কেন জানি না। এই মোহাম্মদ ইউনূস এসে বাংলাদেশ শাসন করছেন এবং উনি হচ্ছেন কট্টর ভারত বিদ্বেষী এবং কট্টর মৌলবাদী। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ তার জামিন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে তোলার সময় প্রবল বিক্ষোভ শুরু করেন তার অনুগামীরা। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। মৃত্যু হয় সাইফুল ইসলাম ওরফে আলিফ নামে সরকারি এক আইনজীবী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এই ঘটনায় ইউনূস সরকারের মুখ্য উপদেষ্টার তরফে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। লাস্ট 100 দিন থেকে যে তাণ্ডবটা চলছে, তো যত বাংলাদেশের মাইনরিটি ওদের সামনে রাস্তাটা পুরো শেষ। ওরা দেখছে কি আমাদের কিছু আর রাস্তা নেই, আর রাস্তায় নেমেও আমরা দেখছি কি খুব ওরা শান্তিপূর্ণ ভাবে ওরা নিজের কথা দাবিটা রাখছে। ওখানে পুলিশের সঙ্গে কিছু মৌলবাদীরাও
ওরা মিশে ওদেরকে মেরেছে। এটাও একটা মামলা করে এখন যত লোক ছিল ওদেরকে জেলে ঢুকিয়ে দেবে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছে বাংলাদেশের হিন্দু সমাজ, কিন্তু সেখানেও পুলিশি দমন পীড়নের অভিযোগ উঠেছে। এই দিন চট্টগ্রামের প্রতিবাদ মিছিল শুরুর আগে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মিছিলের 6 উদ্যোক্তাকে আটক করা হয়েছে। চিন্ময় দাসের মুক্তির দাবিতে এই দিন ঠাকুরগাঁওয়ে জমায়েত করেন হিন্দুরা। সেখানেও পুলিশের বাধা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আমরা দেখলাম কি ঢাকাতে হলো, চিটাগাংতে র্যালি হলো, 5-5 লাখ লোক আসছে, যেটা রংপুরে র্যালি হয়ে ওখানে 4 লক্ষ লোক এসছে, কিন্তু ওরা খুব শান্তিপূর্ণভাবে এই দাবিটা রাখছে। তো যদি গভর্নমেন্ট ওদেরকে ডেকে কথা বলে নিত তো ওদের সব সমস্যাটা মিটে যেত, ওদের আশ্বাসন হতো কি গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। কিন্তু ওটা না করে আমরা দেখছি কি কিরকম যেটা এর পুরো রেজিস্ট্যান্সে যারা ফেস হয়ে গেছে ওর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হলো। সব মিলিয়ে প্রবল আতঙ্কে দিন গুজরান করছেন বাংলাদেশের হিন্দুরা। ঝিরাম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাঙালি কুয়োর ব্যাং নয়, তাই সেই ভিয়েতনামের যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কলকাতার রাজপথে প্রতিবাদের মিছিল বেরোয়। প্যালেস্টাইন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, গাজা স্ট্রিপ সমস্ত কিছু নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ আর অসংখ্য মিছিলের সাক্ষী থেকেছে এই শহর আর এই রাজ্য। ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে রেকর্ড ভিড় দেখেছে এই কলকাতা। আর আজ 2024 সালে যখন একই ভাষায় কথা বলা পাশের রাষ্ট্র জ্বলছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর চূড়ান্ত অত্যাচার চলছে, তখন প্রতিবেশী এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল আর নাগরিক সমাজ কেন সেইভাবে সরব নয়? কেন সেইভাবে তাদের রাস্তায় নামতে দেখা যাচ্ছে না? কোথায় আটকাচ্ছে? এই প্রশ্ন দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আমি সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, এক হচ্ছে যে ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে যে তদারকি সরকারটা চলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, না নিয়ন্ত্রণ করতে চাইছে না। এই প্রশ্ন এই জন্য করছি যে সাঁড়াশি আক্রমণটা হচ্ছে, মানে একদিকে জামাত মৌলবাদীরা নির্বিচারে তাণ্ডব চালাচ্ছে, অন্যদিকে পুলিশ প্রশাসন তারা সংখ্যালঘু হিন্দুদের ধরপাকড় শুরু করছে। এইটা তো একেবারে স্পষ্ট পরোক্ষ বা প্রত্যক্ষ রাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া সম্ভব নয় দিনের পর দিন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, বাট এটা এত সহজ উত্তর নেই এটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ইউনূস একটা পরিচিত মুখ, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যাকে কিছু মৌলবাদী সংগঠনরা, জামাত আছে, আরও অর্গানাইজেশনস আছে, তারা সামনে রাখছে যেহেতু ইন্টারন্যাশনাল প্রেশারে না আসতে হয়। এবং ওনার ইন্টারন্যাশনালি রেপুটেড পারসন, ওনার 84 বছর বয়স এবং ওনার পিছনে কোনো সংগঠন নেই সেরকমভাবে আর কি। হ্যাঁ, উনি ব্যক্তি মানুষ এবং শিক্ষিত মানুষ, ওনাকে ডিপেন্ড করতে হচ্ছে, ডিপেন্ড করতে হচ্ছে। এবার বাংলাদেশে যেটা হয়েছে যে এখন একটা ঘটনা হয়েছে যে বাংলাদেশের মধ্যে অ্যাপার্ট ফ্রম জামাত অনেক ছোট ছোট অর্গানাইজেশন আছে, যেমন তেহরিকে মুজাহিদ, হ্যাঁ এরকম, তেহরিকে আনসার আরেকটা, এরকম এই অর্গানাইজেশনগুলো মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় ঢুকে গেছে এবং আওয়ামী লীগ একটা ভ্যাকুম ক্রিয়েট করে, সেই ভ্যাকুমটাতে এরা জায়গা নিয়ে নিয়েছে। প্লাস জামাত তো আছেই, সেইখানে একটা হাত বাঁধা আছে ইউনূসের। দ্বিতীয় যেটা হয়েছে, ওনারও একটু ক্ষমতাটা ভাল লাগছে, খুব একটা মন্দ নয় যদি এটা উনি পার্মানেন্ট একটা অ্যারেঞ্জমেন্টে পেতে পারেন। একটা ছোট্ট ঘটনা বলবো, আজ থেকে ঠিক 4 মাস আগে, তখন হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্টুডেন্টদের সাথে মারপিট চলছিল গভর্নমেন্টের। সেখানে ভারতবর্ষ একটা কমেন্ট দেয় আমাদের বিদেশ মন্ত্রক থেকে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাটার আমরা বলবো না, ইন্টারন্যাশনাল প্রেসকে। তাতে ইনি লিখেছিলেন, কোট, আমি অত্যন্ত ব্যথিত হলাম ভারতবর্ষের এই কমেন্টে। বাংলাদেশের সম্বন্ধে ভারত যদি এইরকম বলে তাহলে এটা ডেমোক্রেসি না, কারণ ডেমোক্রেসিতে এর থেকে অনেক সুন্দর শব্দভাণ্ডার আছে, আনকোট। এই কথাটা বলছেন যিনি, তিনি আজকে স্টেটমেন্ট দিয়েছেন এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। তো এই যে মানে রাজনীতিটা একটা বড় বালাই, বুঝলেন তো, ক্ষমতার লোভ একটা বড় বালাই। মানে 84 বছর বয়স, বাট ক্ষমতা কেউ ছাড়তে চায় না, সেটা আমেরিকা বলুন আর এখানেই বলুন। তো এই আপনি বলছেন সেই ক্ষমতার যে দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, একটা জামাত, একটা বিএনপি। হ্যাঁ, এবং ওই ছোট ছোট অর্গানাইজেশনগুলো আছে, এবং আমরা একটা ডেঞ্জারাস জায়গায় চলে যাচ্ছি এখন। কারণ কি হচ্ছে, এখন ভারত যেটা করছে ওয়েট অ্যান্ড ওয়াচ, খুব ভালো কাজ করছে। আমাদের কি থাকে পলিসিতে, ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপরে পলিটিক্যাল অ্যাকশন। পলিটিক্যাল অ্যাকশনে এখন কোথাও প্রাইম মিনিস্টার একটা স্টেটমেন্ট দিল, কোথাও অপোজিশন লিডার স্টেটমেন্ট দিল, দ্যাট ইজ পলিটিক্যাল অ্যাকশন। তারপরে হবে ডিপ্লোম্যাটিক অ্যাকশন, তারপর হবে মিলিটারি অ্যাকশন।
এবার যেই ওয়ার্সটা সেটা আসতে এটা কিন্তু কোনো গ্রেডেড না যে প্রথমে এটা হবে তারপরে 1 মাস হবে, মানে এটা খুব ফাস্টও হয়ে যেতে পারে, কারণ যেটা ইন্দিরা গান্ধীকে করতে হয়েছিল কম্পালশনের ওপর, যদি এই সিস্টেম চলে তো প্রায় 1.5 কোটি হিন্দু তারা কোথায় যাবে? তার কিছু লোক তো পালাবে, কিছু লোক তাদের সাথে অন্যান্য ধর্মের লোকেরাও পালাবে, এমন হতে পারে কিছু ইসলামের ধর্মের লোকেরাও পালাবে যে ওখানে আফগানিস্তান হয়েতে চলে যাচ্ছে দেশটা, বা পাকিস্তান হয়েতে চলে যাচ্ছে, বা টার্কি হয়েতে চলে যাচ্ছে, তো তারা কোথায় যাবে? এখানে ঢুকবে। 5000 কিলোমিটার বর্ডার, 4000 কিলোমিটার বর্ডার, এটা জানেন ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট বর্ডার, মানে চারটিখানি কথা না, এত বড় সারা দুনিয়াতে। তো এই বর্ডারের মধ্যে আমরা মানে ওয়েস্ট বেঙ্গল মেজর প্লেয়ার, আমাদের সব থেকে বেশি চিন্তা হওয়ার কথা যে 2200 কিলোমিটার তো আমাদের ভাগে পড়ছে, বাকি মিজোরাম, ত্রিপুরা, আসাম এরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এইবার এইখানে আমাদের দেখতে হবে যে ইউনুস আমাদের কাছে অ্যাকচুয়ালি মানে ইউনুস ইজ এ বেটার বেট নাও, কারণ যদি ইলেকশন হয়ে যায়, ধরুন কালকে ধরুন বাংলাদেশে ইলেকশন হলো, তো যারা পিছন থেকে লড়ছে তারা সামনে এসে বসবে, গদিতে এসে বসবে, এবং তারা কিন্তু ওই সিরিয়া, ISIS এই রাস্তাতে যেতে চাইছে, যেটা বাংলাদেশের ফ্লেভার ছিল না, এবং আমাদের জন্য সেটা দুঃখকারক। হ্যাঁ, আমি বলছি ব্রিগেডিয়ার দাস, ইউনুস আগে কি বলেছিলেন, এখন কি বলেছিলেন, প্রায় আমাদের টেলিভিশনের ভাষায় দেখালে 2 উইন্ডো করে পাশাপাশি রাখলেন। আমি বলছি এটাই তো বিস্ময়কর। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ ইউনুসকে একাধিক সাক্ষাৎকারে যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর একটার পর একটা আক্রমণের ঘটনা হচ্ছে, তিনি একেবারে অন ক্যামেরা স্পষ্ট করে বলছেন এটা কোথাও সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, এতে কোথাও ধর্ম নেই, এটা নেহাতি রাজনৈতিক সংঘর্ষ। আমি বলছি আমি যদি সমস্যাকে অ্যাকনলেজ না করি, আমি যদি সমস্যাকে না মানি, তাহলে সমস্যার সমাধান করতে পারবো কি করে? সবথেকে বড় কথা, আমি কি সমস্যার সমাধান করতে আদৌ চাইছি? ঠিক যেখানে আমার প্রথম প্রশ্নটা ছিল, আমি এইখানে আমার দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে, হাসিনা সরকার যখন পড়ে গেল, তারপর ইউনুসের এই 100 দিনে সংখ্যালঘু হিন্দুদের ওপর ঠিক কী কী ঘটনা ঘটেছে, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কী প্রতিক্রিয়া দিয়েছে বা কী ব্যবস্থা নিয়েছে। দুর্ভাগ্য এই পরের অংশটার যে ছবিগুলো দেখাবো সেটা হতাশাজনক। দেখুন। নৈরাজ্যের আগুন জ্বলছে বাংলাদেশে। 3 মাসের বেশি সময় ধরে অত্যাচার চালানো হচ্ছে হিন্দুদের ওপর। ঘর, বাড়ি, দোকান এবং ধর্মীয় স্থানগুলিকে নিশানা করছে কট্টরপন্থীরা। টার্গেট করে মারধর করা হচ্ছে তরুণদের। তারপর সেই হিন্দুদেরই আবার নির্বিচারে টেনে হিচড়ে গ্রেফতার করছে পুলিশ। মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে হিন্দুদের অবস্থা তথৈবচ বলেই অভিযোগ। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরই সেখানে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে। ইউনুস ক্ষমতায় আসার পর 100 দিনে বাংলাদেশে হিন্দুদের কি দুর্দিন নেমে এসেছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টেও। 5ই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর 8ই আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনুস। ঐক্য পরিষদ নামে বাংলাদেশের একটি সংগঠনকে উদ্ধৃত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টে বলা হয়েছে, 5ই আগস্ট থেকে 20শে আগস্টের মধ্যে মাত্র 15 দিনে 2010টি হিংসার ঘটনা ঘটে, যার জেরে 9 জন হিন্দুর মৃত্যু হয়। সরকার পতনের পর মাত্র 3 দিনেই হিন্দুদের ওপর আক্রমণের 205টি ঘটনা ঘটে যায়, যাতে 5 জন হিন্দুর মৃত্যু হয়। বিগত 3 মাস ধরে আমরা কি দেখে আসছি, সংখ্যালঘু মানুষ, শুধু হিন্দু সম্প্রদায় না, সেখানে বৌদ্ধ সম্প্রদায় আছেন, খ্রিস্ট ধর্মের মানুষ আছেন, তারা কেউ নিরাপদ নন। ইউনুসবাবু যিনি যে প্রতিশ্রুতিটা দিল, সেই প্রতিশ্রুতিটা কি আখেরে রক্ষা হলো? এবং আমরা হতাশ হয়ে দেখছি যে একটা প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা, তারা আইন শৃঙ্খলা অন্তত তারা কায়েম করতে পারছে না। অগাস্টে ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো করতে গিয়ে বাধার মুখে পড়েন হিন্দুরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টও বলছে, ইউনুস সরকারের 100 দিনে বাংলাদেশের অন্তত 22টি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাধাপ্রাপ্ত হয়েছে। একাধিক আর্ট একাডেমিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শিল্প প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। একটা সোসাইটিতে, সিভিলাইজড আর আনসিভিলাইজড, কোন সোসাইটিতে যদি বেসিক প্রোটেকশনের জন্যও কেউ ওরা পূজা করতে পারে, নিজের ধর্ম পালন করতে পারে, ওর যদি ওটাও ডিমান্ড না করতে পারে, যদি ওটাও রক্ষা করতে না পারে, তো কি এটা ডিমান্ড করা কি ওরা কি কিছু এক্সট্রা জিনিস চেয়ে নিচ্ছে? পুলিশ পুরো এরকম ওনাকে নিয়ে যাচ্ছে যেরকম অনেক বড় কেউ টেররিস্টকে ওরা নিয়ে যাচ্ছে।
বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের সমস্ত তথ্য ইউনূস সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও হিন্দুদের উপর অত্যাচার কমা দূরের কথা আরো বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টেও বলা হয়েছে, হিন্দুদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শনাক্ত করার ক্ষেত্রে এবং সেসব ঘটনার তদন্তের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো। যদিও পরিস্থিতি এরকম ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মোহাম্মদ ইউনূস দাবি করেন কিছু ক্ষেত্রে তারা হিংসার সম্মুখীন হয়েছেন। এ নিয়ে যা কিছু প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ অতিরঞ্জিত। হিংসার ছোট ছোট ঘটনাগুলো ছিল মূলত রাজনৈতিক। একসময় অত্যাচার থেকে রক্ষা পেতেই পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল বাংলাদেশ, কিন্তু আজ সেই বাংলাদেশে অত্যাচারের শিকার হিন্দুরা। আবার চলছে নৈরাজ্যের আগুন। সন্দীপ সরকার ও ঝিলাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন বাংলাদেশে একেবারে পরিকল্পিত অত্যাচার চলছে। কেন পরিকল্পিত অত্যাচার? পাশাপাশি দুটো ছবি দেখাবো। আমি এই মুহূর্তে আপনাদের টু উইন্ডোতে যে দুটো ছবি দেখাচ্ছি, একটা হচ্ছে ঢাকার আর একটা চট্টগ্রামের। রাজধানী ঢাকা, সেখানে কলেজে কলেজে ঢুকে একদল দুষ্কৃতী তারা তাণ্ডব চালাচ্ছে। কম্পিউটার, সিসিটিভি, সমস্ত আসবাবপত্র, চেয়ার সমস্ত লুট হয়ে যাচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে। প্রায় 4 কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, ছাত্রদের তো বেধড়ক মারা হয়েছে। অথচ দেখুন, ওই ঢাকার ছবিটাতে কোথাও কোনো পুলিশকে বাধা দিতে দেখা যাচ্ছে না। আর ঠিক কর্পূরের মতো যে পুলিশ ভ্যানিশ হয়ে গেছে ঢাকার ছবিটা থেকে, ডান দিকে চট্টগ্রামে যখন গতকাল ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে, তখন লাঠিপেটা করছে সেই পুলিশই। একদিকে অতি সক্রিয়, আর একদিকে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এবার আলোচনা ফিরবো যে কেন একে পরিকল্পিত অত্যাচার বলবো না। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, 71-এ যে বাঙালি জাতীয়তাবাদের ভাবনা থেকে একেবারে যেন ইউটার্ন নিয়ে একটা ইসলামিক মৌলবাদী রাষ্ট্রে তাহলে কি বাংলাদেশ পরিণত হচ্ছে? প্রথম এটা, এবং দ্বিতীয় হচ্ছে যে এই আজকের যে ছবিটা দেখা যাচ্ছে, কোথাও কি যেহেতু জামাত এবং বিএনপি দুজনেরই একটা ভারত বিরোধী ভাবনা আছে, কোথাও কি এইটা একটা, এই তাণ্ডবটার পেছনে একটা স্পষ্ট ভারত বিরোধী ভাবনা রয়েছে? একেবারে ভারত বিরোধী ভাবনাটা এই কারণেই আনতে হবে, কারণ মানে আজকের বাংলাদেশকে মানে শাসকরা মানছে না। মানে বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে তারা অস্বীকার করছেন। তারা 71-এর মানে স্বাধীনতাটাকে অস্বীকার করছেন, তারা মুজিবুর রহমানকে অস্বীকার করছেন। মানে পরিষ্কার যে তারা মানে যেন মনে হচ্ছে যেন 71-এর আগে যে পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছেন। ফলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে আমাদের গর্ব হয়েছিল 71 সালে, যে একটা ভাষাকে কেন্দ্র করে একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছে, একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে, সেই রাষ্ট্র কিন্তু আজকে বিপন্ন। আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে, ইউনূস সরকারের পরিষ্কার পরিকল্পিত হিন্দুদের উপর অত্যাচার, একেবারে পরিচিত। কারণ হিন্দুরা থাকলে বহুত্ববাদ থাকবে, বহুত্ববাদ থাকলে আমি ইসলামিক রাষ্ট্র করতে পারবো না। ফলে হিন্দুদের নির্যাতন করো, হিন্দুদেরকে এই বাংলাদেশ থেকে খেদাও এবং পাকিস্তানের শরিক হও। আমি আপনাকে বলছি যে ইউনূস এসেছিলেন, মানে ভেবেছিলেন যে ক্ষমতা এনজয় করবেন, ক্ষমতা ভোগ করবেন, কিন্তু জামাত এবং বিএনপির চাপ এমন পর্যায়ে আছে যে ক্ষমতা ধরে রাখার জন্যই কিন্তু তাকে মেনে নিতে হচ্ছে এই হিন্দুদের অত্যাচারকে। কারণ হিন্দুদের উপর অত্যাচার হলে মোটামুটি এখন যে ইসলামিক মনোভাবাপন্ন মানুষ তৈরি করে ফেলেছি, তারা প্রশ্ন করবেন আমাকে, তারা ইমিডিয়েটলি ইলেকশন চাইবে না। ইলেকশন মানে ইলেকশন থেকে মুখ ঘুরিয়ে নিবে। মানে মানুষকে ভোলানো যাবে কি করে যে হিন্দুদের উপর অত্যাচার যদি করতে পারি আমি, তাহলে মানে আমার যে ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনের উদ্দেশ্যটা সফল হবে। এই ইসলামীকরণ একদম একটা লাইন যোগ করি বিশ্বনাথ দা, যে যেটা বাংলাদেশে কোনোদিন হয়নি, মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন, সেইটা এতদিন পরে হচ্ছে। একেবারে তাই, এই পুরোটাই একটা ইসলামীকরণের। ফলে আমি আপনাকে বলছি, বাংলাদেশের সমস্ত জায়গায় মানে যে সমস্যা, মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে, বেকারত্ব থেকে শুরু করে, মানে ললেসনেসের অবস্থা, তার থেকে যদি আপনাকে ঘুরতে হয়, মানুষকে যদি ডিফোকাস করতে হয়, তাহলে হিন্দুদের উপর অত্যাচারটা হলো এখন সবচেয়ে নিরাপদ বিষয়। কেন? তাহলে মানে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তৈরি করেছি মৌলবাদীদেরকে, তাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে এখন লড়াই চলছে হিন্দুদের সাথে। কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে বলছি, সংখ্যালঘুদের দিনের পর দিন পদানত করা হয়েছে। আপনি জানেন যে এখন যদি সঠিক যদি সেন্সাস আসে, 8% হিন্দু আছে কিনা সন্দেহ। মানে ওনারা বলছেন এখন যে আমরা 95%, তোমরা 5%, চুপ করে আমরা যা বলবো চাই শুনতে হবে। এখন যে প্রশ্নটা হচ্ছে যে মানে এতদিন পর্যন্ত সত্যিই হিন্দুরা চুপচাপ ছিলেন, যখন দেওয়ালে পিঠ থেকে গেছেন
তখন মানে চিন্ময় স্বামীর মতন মানুষেরা যখন কথা বলছেন, তখন ওদের বক্তব্য হচ্ছে তোমরা আবার কথা বলবে কেন, তোমাদের কথা বলার এখতিয়ার কোথায়? ফলে হিন্দুরা মিছিল করবে এত সাহস, হিন্দুরা কথা বলবে এত সাহস, হিন্দুরা প্রতিবাদ করবে এত সাহস, ফলে তাদের উপরে তাদেরকে অ্যারেস্ট করো, তাদের নির্যাতন করো, মিছিল করতে দেব না। মানে কার্যত বলা যাচ্ছে যে মানে একটা অমানবিক চেহারা। আমি বলছি সারা পৃথিবী জুড়ে এটার যদি প্রতিবাদ না হয়, যে আমি যদি হিন্দু মুসলিমের জায়গা ছেড়ে দিয়ে শুধু মানবতার জায়গা থেকে বলছি যে মানুষকে এর উপর অত্যাচার কি লেভেলে হচ্ছে, এবং ভারত সরকারের কিন্তু অ্যাক্ট করতে হবে। আমি দেবাশিস বাবুর সাথে একমত হয়েও বলছি যে ভারত সরকার কেবলমাত্র প্রেস স্টেটমেন্ট দিলেও যথেষ্ট নয়। যেভাবে মানে যেভাবে নির্যাতিত হচ্ছে একটা বিরাট সংখ্যক মানুষ বাংলাদেশে, ভারত সরকারকে অ্যাক্ট করতে হবে। পরিষ্কার আমরা কিছু অ্যাক্ট দেখতে চাই। একই সাথে আপনাকে বলতে চাই, আমার রাজ্যে রাস্তায় দিনের পর দিন প্যালেস্টাইন নিয়ে মিছিল হয়, বামপন্থীরা মিছিলের পর মিছিল করে দেয় প্যালেস্টাইনকে নিয়ে। কোথায় আজকে হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, কেন মোহাম্মদ সেলিমরা মিছিল করছে না? কেন মোহাম্মদ সেলিমরা মিছিল করছে না? তৃণমূল নেত্রী এত সব মিছিল করেন, তৃণমূল নেত্রী এত সব কথা বলেন, আজকে বিদেশ নীতি আখ্যা দিয়ে আমার প্রতিবেশী আমি রাহুলের কাছে আসবো, কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে একেবারে ঠিক, হিন্দু মুসলমানের থেকে বড় কথা মানবতা। এবং এই আন্দোলনের ক্ষেত্রে এই যেভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, আমি তার একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আসবো। তার আগে আপনাদের বলবো যে ভারতে যখন সংখ্যালঘু হত্যা বা অত্যাচার হয়, দিনের পর দিন আমরা এই অনুষ্ঠান করেছি, দিনের পর দিন শো করেছি। যখন হরিয়ানায় মুসলিম যুবককে গোমাংস খাওয়ার অভিযোগে যখন তাকে পিটিয়ে খুন করা হয়, যখন পেহলু খান হয়, যখন পুনেতে মহসিন শেখ হয়, যখন 1 লাখকে পিটিয়ে মারা হয়েছিল, দিনের পর দিন শো করেছি। সেটা এই জন্য মুসলিম বলে নয়, মানবতার কারণে। আজকে সেই একই ধরনের আরও বড় স্কেলের অত্যাচার যদি বাংলাদেশে হয়, তাহলে কোথায় গেল আমাদের নাগরিক সমাজ, কোথায় গেল সমস্ত রাজনৈতিক দল, কেন সবাই পথে নামছে না? এই প্রশ্ন আমাদের থাকবে। ঠিক এইখান থেকে আমি পরের প্রশ্ন, যে এই চিন্ময় কৃষ্ণ দাস কেন তাকে টার্গেট করা হলো, যিনি প্রায় 4 লক্ষ হিন্দুকে জমায়েত করেছিলেন একটি সমাবেশে, কেন তাকে একটা পুরনো মামলা দিয়ে আজকে গ্রেফতার করা হলো? পরের প্রতিবেদন। আবার আসিব ফিরে দানশিরি নদীর তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নয়, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার জন্মগ্রহণ করব। কখনো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাঁটু জলে নেমেছেন, নিরন্নের মুখে তুলে দিয়েছেন অন্ন। কখনো আবার অধিকার আদায়ের লড়াইয়ে একজোট করেছেন মানুষকে। ইনি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আসল নাম ছিল চন্দন কুমার ধর, যাকে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। কয়েকদিন আগেই চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সেখানে হাজির হয়েছিলেন প্রায় 4 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার গ্রেফতারের পর তার একাধিক বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। সব মহল থেকে গ্রেফতারের প্রতিবাদ হচ্ছে। আমাদের চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হলো, যার জন্য সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর অনেকগুলি দেশ তারা উত্তাল হয়েছে, প্রতিবাদ জানাচ্ছে। চিন্ময় প্রভু যে কাজটি করেছেন, এতদিন বাংলাদেশে যে কাজ করতে পারেনি আমাদের সনাতন ধর্মের মানুষরা, তার নেতৃত্বে মহাজোট তৈরি হয়েছে। কমন একটা প্ল্যাটফর্মে সমস্ত হিন্দুরা একতাবদ্ধ হয়েছেন, জাত পাত ভুলে। আর যার ফলস্বরূপ বাংলাদেশে একটা প্রবল প্রতিবাদ হচ্ছে, আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা ইসকনের আমাদের এই প্রভুর জন্যই হয়েছে।
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই ধরনের ভাইরাল ভিডিও প্রকাশ করে প্রশ্ন তোলা হচ্ছে, আদৌ কি চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন? আদৌ কি সেটা বাংলাদেশের জাতীয় পতাকা ছিল? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যারা রাজস্থানের পেহলু খান কিংবা মোহাম্মদ একলাক কিংবা ওই ট্রেনের মধ্যে জুনেদ খান 15 বছরের ছেলেটাকে পিটিয়ে মারার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, সঠিকভাবে নেমেছিলেন, আবার তাদের নামা উচিত। অবশ্যই নামাটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আজকে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কোথায় তারা? এই প্রশ্ন তো উঠবে। ঠিক এইখান থেকে রাজনীতির যে কথাটা বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, আমি রাহুল চক্রবর্তীর গায়ে চলে যাব। রাহুল, একটা তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘটনা বাংলাদেশে ঘটেছে সেটা একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, কোনো অসুবিধে নেই। কিন্তু পাশাপাশি বলেছেন যে রাজ্যের বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের বিষয়, আন্তর্জাতিক বিষয়। আমি বলছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু এই আলাদা দেশের সরকার ঠিক করবে, ভারত সরকার ঠিক করবে, বাংলা বলতে পারেন না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বলেছিলেন, আমার ভালো লেগেছিল, যে আমি এইটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটানো করে তাহলে তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আমি বলছি এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাহলে পাশের দেশে যখন সংখ্যালঘুদের এই রকম ক্রাইসিস, তখন কেন কোনো রকম কর্মসূচি নেওয়ার দূরের কথা এখনও সেইভাবে কেউ মুখ খুলছেন না? 21শে জুলাই ঠিক কী বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখাবো। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। রাহুল আশ্বস্ত করছেন, আমি আবার বলছি, ভালো লেগেছিল যে চিন্তা করবেন না বলছেন। এখনও তো এই রাজ্যের শাসক দলের এবং একেবারে স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর বা শাসক দলের কর্মসূচি নেওয়া উচিত যে ওইখানে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ, এবং এইভাবেই চিন্তা করবেন না বলা। দেখো, সামাজিক আর বাসস্থান বা ধর্মীয় যদি কোথাও কোনো দেশের নাগরিকরা তাদের সমস্যা হয়, তাহলে পাশের দেশে আশ্রয় নিতে পারে। তখন আমরা জানি ইউএন অ্যাক্ট অনুযায়ী তাদের তখন আর অনুপ্রবেশকারী বলা যায় না, শরণার্থী বলতে হয়। সেটা তো অন্য কথা। আশ্রয় তো দূরের কথা, প্রতিবাদ হোক, প্রতিবাদই তো দেখতে পাচ্ছি না আজকে দাঁড়িয়ে। দেখো, বাংলা সংস্কৃতি তো ওদেরও যে আমাদেরও একটা সংস্কৃতির বাধা। আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত থেকে সঙ্গীত থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় কোথাও তো একটা সাংস্কৃতিক বলো, আত্মিক বলো টান তো আছেই আমাদের। কারণ সেই জাতীয় দেশের মানুষও বাঙালি, আমরাও বাঙালি। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, সেটা আমরা। তোমায় জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, তার লেখা, সেটা অবধি পাল্টানোর দাবি উঠে গেছে। আমি এবার এই যে এতগুলো দাবির কথা বলছো না যে ধর্মাবলম্বন যদি সম্পূর্ণ ধর্ম ইসলামিকই হয়, মানে ইসলামীও হয়, তা তো আমরা জানি তুরাকশে একটা সময় দাঁড়িয়ে 98% মানুষ ইসলাম ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও সে দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ ছিল। কিন্তু সেটা শুধু বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে দাঁড়িয়ে আজকে প্রতিবাদ বা যেটা হচ্ছে অত্যাচারের প্রতিবাদ, তাণ্ডবের প্রতিবাদ, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা হচ্ছে সমর্থনযোগ্য নয়। সময় কোথাও কোনো অবস্থায় দাঁড়িয়ে এটাকে সমর্থন করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা তো সমর্থন করছি না, এটাকে নিন্দা করছি। এবং ভারত সরকার যদি, এখানে বড় কথা, ভারত সরকার যে পদক্ষেপ নেবেন একদম ঘোষিত নীতি দলের যে তৃণমূল কংগ্রেস সেই দিকেই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে তুমি দেখো, আমার একটা অদ্ভুত লাগে, তুমি আমাকে বলছো তো যে এখানে প্রতিবাদ হচ্ছে, এখানে গ্রহ করছে, সেইখানেই তো প্রশ্ন। বাংলায় দাঁড়িয়ে একটা দল বিজেপি, তারা মনে করছে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বাংলাকে নাকি অচল করে দেবে। তো বাংলাকে অচল করে দেবে কেন? আজকে যদি বলা হয় বাংলাকে অচল করার মানেটা কি, আজকে এইখানে দাঁড়িয়ে না করে এই কথাগুলো তাহলে তার বিদেশ মন্ত্রীকে বোঝাক না গিয়ে, আজকে দিল্লিতে গিয়ে আন্দোলনটা করা হোক না। যাদের হাতে সেই ক্ষমতা আছে, পররাষ্ট্রনীতি নিয়ে যারা আলোচনা করতে পারে, তারা কেন তাদের বোঝাচ্ছে না? কেন বাংলায় দাঁড়িয়ে আন্দোলন করছে? কেন বাংলায় দাঁড়িয়ে করতে গেলে কোনো পররাষ্ট্রনীতি এই রাজ্যের কারুর সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে তারা এটা রাজনীতি করছে নি। আমার আপত্তি সেখানেই, আপত্তি এটা নয়। তুমি যেটা বলছো ঠিক, প্রতিবাদ হওয়া উচিত, একদম তাই। আমি তোমার কথা মেনেই বলছি সুমন, কিন্তু যারা এখানে দাঁড়িয়ে সেটা বলছে প্রতিবাদ না করাটা তৃণমূলের রাজনীতি। বিজেপির এটা কি কুমিরের কান না? সেই মানুষদের অত্যাচার হতে দেখা না, এখান থেকে রাজনীতি ফায়দা তোলা, এটাও তো দেখতে হবে তোমাকে। আজকে দাঁড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে এখানে নেমেছে না কুমিরের কান না নেমে তাহলে দিল্লিতে যাচ্ছে না কেন? বারবার তারা কাছে আসবো, কিন্তু দিল্লি কি করছে একটু বলি। সেটা হচ্ছে একটা
অত্যন্ত কড়া প্রতিক্রিয়া কালকে বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র দপ্তর দিয়েছে। তাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর মূর্তি ও মন্দির অবমাননার একাধিক ঘটনা ঘটেছে। ইদানিংকালে এই ধরনের কড়া বিবৃতি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষে আমরা দেখি, কিন্তু আছে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ একটা পাল্টা বিবৃতি দিয়েছে। ভুল স্বীকার তো দূরে থাক, এই ভাষায় বাংলাদেশের সরকারের তরফে বলা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মেনটেন্স দ্যাট আনফাউন্ডেড স্টেটমেন্ট not only misrepresented facts but also stand contrary to the spirit and friendship and understanding between the two neighboring countries. আমি বলছি কে এইখানেই প্রশ্ন যে ভারতের অভিযোগকে শুধু ভিত্তিহীন তাই বলছে না, বন্ধুত্বের দুটো রাষ্ট্রের বন্ধুত্বকে স্পষ্ট সেটায় সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই হুমকি দেয়া হচ্ছে। হোয়াট নেক্সট? এরপর ভারত সরকার কি করবে? দেখুন, আমি কোনো দেশকে অবশ্যই ছোট করছি না, নিঃসন্দেহে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এসেছে, কিন্তু সেখানে যদি সিস্টেম্যাটিক্যালি হিন্দু নিধন হয়, সেখানকার যারা সংখ্যালঘু তাদের উপর অবনমন আক্রমণ চলে একদম। এখানে আমার অবাক লাগলো যে ঠিক ভারত সরকারের বিদেশ মন্ত্রকের এই কড়া বার্তার পরে ইউনুস সরকার বললেন না এখানে অল ইজ ওয়েল। আমরা তাহলে যে ছবিগুলো দেখছি, আপনারা যে ছবিগুলো দেখাচ্ছেন যে পরের পর সিস্টেম্যাটিক্যালি কোথাও চট্টগ্রাম, কোথাও রংপুর, কোথাও খুলনা, সেখানে পুলিশ দ্বারা ওখানকার সংখ্যালঘুদের যে আক্রমণ হচ্ছে, তাদের উপরে খুন করা হচ্ছে, তাদের রক্তাক্ত করা হচ্ছে, তাহলে সেগুলো কি মিথ্যে? আর এবারে চলে আসি পলিটিক্যাল কথা। দেখুন, রাহুল অনেক কিছু বলেছে, কিন্তু আমি যদি বলি এই প্রতিবাদ আরো আগে করা উচিত ছিল, যখন এই ছোট সন্ত্রাসবাদী আউটফিটগুলোকে বাংলাদেশ ইউনিস সরকার ক্ষমতা নিয়েই এই তদারকি সরকারের মাথায় বসেই যে পরপর ছেড়ে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো, তখনই ভারতের প্রতিবাদ করা উচিত ছিল। পরপর আমি উদাহরণ দিতে পারি। ভারত সরকার আনসারুল্লাহ বাংলাদেশ একদম খুব এটা নিয়ে আপনার সঙ্গে শোনা হয়েছিল। এই মুহূর্তে শেখ হাসিনা আমাদের দেশে রয়েছেন। আমার মনে হয় এর থেকে বড় বার্তা ভারত সরকার আর দিতে পারে না, যে চূড়ান্ত মৌলবাদী সরকার, ভারত বিদ্বেষী মৌলবাদী সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে চলছে, সেই সরকার কি চাইছে? শেখ হাসিনাকে ফাঁসি। তারা চাইছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাও, আমরা আল কায়দার আউটফিটকে ছেড়ে দিচ্ছে। আমি আসছি সুমন, ধন্যবাদ। কিন্তু রাহুল বলছে যে এই তথ্যগুলো তুলে ধরার জন্য আমি আপনাদের ছবি দেখাই। এই ছবিটা আমি অনুরোধ করব, যিনি রয়েছেন আপনার ফটোগ্রাফার দাদা, এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের এই বছরেরই উনি ইসকনের রথযাত্রায় তিনি রথ টেনেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথযাত্রায় রথে রশি টানতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের তাকে এভাবে গ্রেফতার করাতে তিনি একদম নিশ্চুপ। তিনি ভাইপোকে দিয়ে বলাচ্ছেন, ভাইপো বলছেন ভারতের অভ্যন্তরীণ দেশের রাষ্ট্রীয় ব্যাপার। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তো পশ্চিমবঙ্গের বিষয় নয়, ওয়াকফ সংশোধনী সেটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, 370 অ্যাব্রোগেশন সেটাও পশ্চিমবঙ্গের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়ে কথা বলেন, তিনি প্লেবিসাইট পর্যন্ত চেয়েছেন যেখানে 370-এর পরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। কারণটা এবার বলি। কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সুবন, তিনি কি করে সেখানে হিন্দুদের জন্য দরজা খুলতে পারেন? তার তো ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হবে, তার দুধের গায়ের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একদম চুপ রয়েছে। আর এক সেকেন্ড, নাটক আপনারা করছেন। আর প্যালেস্টাইন, ভিয়েতনাম আপনি বললেন, ভেনেজুয়েলার সময় আমরা দেখেছি বাড়ি বাড়ি গিয়ে গুড় চাইছে, ভেনেজুয়েলায় গুড় পাঠাবে বামেরা, সেই বামেরা তারা আজকে শুকরের মাংসের উৎসব করবে না, গোমাংসের উৎসব করবে না। প্রথম কথা একটা কথা বলি, দেখো যে কোনো জায়গায় এটা ফান্ডামেন্টাল ব্যাপার, একটা বড় রাষ্ট্রনায়ক যারা তাদের রাষ্ট্রের উচিত তাদের দেশের অবস্থিত সংখ্যালঘুদের সুরক্ষিত করা। সেটা বাংলাদেশ করতে পারেনি। যেমন বাংলাদেশের দায়িত্ব ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সংখ্যালঘুরা আছে ভারত সমেত, সেখানে রাষ্ট্রের উচিত সেই সংখ্যালঘুদের নিরাপত্তা। পশ্চিমবঙ্গ করেছে। আজকে দাঁড়িয়ে বাংলায় দাঁড়িয়ে আমি বলছি আজকে পররাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে অ্যাকশন নেওয়া উচিত কোনো অ্যাকশন নেই। আজকে দাঁড়িয়ে এই বাংলাদেশ জলে থেকে জ্বলছে। জিনিসটা কেবলমাত্র হিন্দু মুসলমানের জায়গা থেকে না দেখে, প্লিজ, হিন্দু মুসলমানের জায়গা, এটা কেবলমাত্র এইভাবে না দেখে আমি খুব পরিষ্কার করে বলছি, আমরা যখন বাংলা বাঙালি সংস্কৃতি বলি,
অখণ্ডতার জায়গা থেকে বলি, দুটো রাষ্ট্র আলাদা হতে পারে, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারত আলাদা রাষ্ট্র, পশ্চিমবাংলা ভারত মানে ভারতের অংশ। কিন্তু আমরা যখন অখণ্ড বাঙালির কথা বলি, সেই অখণ্ড বাঙালির একটা অংশ অত্যাচারিত হচ্ছে, সেখানে আমার শাসক দল চুপ করে থাকবে? সেখানে আমার শাসক দল রাস্তা থাকবে না? তার ভোট ব্যাংকের দিকে তাকিয়ে চুপ করে থাকবে? একটা কথা বুঝতে হবে, বিশ্বনাথ একটা কথা হচ্ছে দিনের পর দিন বাংলা বাঙালি নিয়ে কথা বলবে, অন্যান্য রাজ্যের যে দায় নেই, পশ্চিমবঙ্গের সেই দায়টা আছে, সেই সমস্যাটা আছে। কেন এই যে বললেন আপনি শুনছেন না, কিন্তু আমি বলছি এই তাণ্ডবের প্রতিবাদ করতে কোথায় আটকাচ্ছে? যেখানে বলি অন্য রাজ্যের যে দায়টা নেই, প্লিজ আজকে বাঙালি বা এই যে আত্মিক বাংলার যে আরো তাড়াতাড়ি প্রতিবাদ করা উচিত, সেখানে দাঁড়িয়ে মানুষ যাতে কোথাও প্রভোকেটেড না হয় এটাও দেখা দরকার। আজকে দাঁড়িয়ে আমি বলছি অন্যায়ের প্রতিবাদ করতে প্রভোকেশন কেন আসবে? বিজেপি চাইছে যেটা বিজেপি চাইছে, এখানে দাঁড়িয়ে একটা যদি লাগানো যায়, লোককে যদি প্রভোগ করা যায়, প্রতিবাদ আর প্রভোকেশন কি এতটাই কাছাকাছি চলে এসছে এই মুহূর্তে এই রাজ্যের রাজনীতি কোথায় দাঁড়িয়ে দেখাবো। তালিবান ইউনুস আর তালিবান ইউনুসের বোন মমতা। দ্বিচারিতা করবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সম্পূর্ণ দ্বিচারিতা ছাড়া কিছু নয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। রংপুর, চট্টগ্রাম থেকে ঢাকা দিকে দিকে চলছে আগুন, যার আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কেন নীরব মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলছে বিরোধীরা। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক। আজকে চুপ কেন তৃণমূল? বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। 21শে জুলাই যে বক্তব্যটা রেখেছিলেন, স্বাগত জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ আমরা বর্ডার খুলে দেব, তাদেরকে আশ্রয় দান করব। এখন আমি অনুরোধ করব যে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আজকে তাদের পাশে দাঁড়ানো। মানবতার প্রশ্নে এতগুলি মানুষ সেখানে মৃত্যুবরণ করছে, দৈনিক তারা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, এবং সেটা যদি না করা হয় এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর লোকবিন্যাস পরিবর্তন হয়ে যাবে। ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে তপ্ত এপার বাংলার রাজনীতি। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নবেন্দু বন্দ্যোপাধ্যায় বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের তরফে আছেন। নবেন্দুবাবু, আমি বলছি যে আজ নয়, 2016 সালে অধ্যাপক আবুল বারকাত একটা গবেষণা করেছিলেন। সেই গবেষণাপত্র যখন প্রকাশিত হলো, তার শীর্ষক ছিল, তার হেডলাইন ছিল বাংলাদেশে কৃষি জমি জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি। তাতে তিনি দেখিয়েছিলেন 1964 থেকে 2013 অবধি 5 দশকে 1,13,00,000 হিন্দু বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ হিসাবটা একটু সহজ করলে প্রতি বছর গড়ে 2,30,612 জন সংখ্যালঘু হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। আবুল বারকাত লিখছেন, এই প্রবণতা বজায় থাকলে আগামী 2-3 দশক পরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কত সালে লিখছেন? 2016 সালে। আরও মারাত্মক একটা তথ্য নিয়ে আপনার কাছে আসি। গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে, সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় 5% বেশি। এইখানে শেষবার জনগণনা হয়েছে 2022 সালে, তখন বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে, যেটা বিশ্বনাথদা খানিকক্ষণ আগে বলছিলেন, 8%। আমি বলছি 16তে একজন অধ্যাপক তার গবেষণাপত্রে যে মারাত্মক আশঙ্কার কথা বলেছেন, আজকের এই ঘটনা প্রতিদিন যেটা ঘটে চলেছে সেই দিকেই কি আরও দ্রুত পদক্ষেপে এগিয়ে যাচ্ছি আমরা? দেখুন, এর ক্ষেত্রে দুটো মেন কারণ আমার মনে হয়েছে। একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমাদের সারা পৃথিবীতে 110 কোটির উপর হিন্দু আছে, আর আমি একটু বলছি খ্রিস্টান কমিউনিটি অ্যারাউন্ড 200 কোটির ওপরে, যাদের 100-র উপরে দেশ আছে, এবং অ্যারাউন্ড 170 কোটি মুসলমান সারা ভারত পৃথিবীতে আছে, যাদের 56টার উপরে দেশ আছে। আর 110 কোটি হিন্দুর দেশ নেই। ছিল একটা নেপাল,
তাকেও সেকুলার বানানো হয়েছে। এটাই হচ্ছে কি মেন কারণ। হিন্দুরা কবে বুঝবে যে হিন্দুদের সেফ একটা মানে দেশ দরকার, এবং এটা অত্যন্ত দরকার, কারণ এটা দেশের সৃষ্টি মুহূর্ত থেকে হিন্দুরা পার্ট অ্যান্ড পার্সেল। আজকে প্রতিদিন সংখ্যালঘুর হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার সুরাহা কে দেবে? আমি বলছি দেশ তো পরের কথা, আগে যে দেশে আছে সেখানে তাকে বেঁচে থাকতে হবে। বেঁচে শুনুন, এই জন্যই তো বলছি যে হিন্দু সমাজ যে দেবদেবীর পূজা করেন তার প্রত্যেকটা দেবদেবীর হাতে শস্ত্র, এবং অদ্ভুত ব্যাপার সেই হিন্দু সমাজ আমরা দেখি যে সব জায়গায় নিপীড়িত হচ্ছে। খালি নিপীড়িত নয়, পশ্চিমবাংলার মতন জায়গাতেও অনেক গ্রাম আছে যেখানে শঙ্খ, মানে মুসলিম বহুল জায়গায় হিন্দুরা যদি শঙ্খ বাজায় সেখানে তাদের আপত্তি আছে। ঠিক আছে, আমি এবার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে যেতেই হচ্ছে। একটা জিনিস কি, এইটা এরকম যে হতে চলেছে, এটার আজ 1920 সালে 1 আগস্ট আমাদের সুরেশচন্দ্র চৌধুরী ইস্টবেঙ্গল ক্লাব যখন স্থাপন করেছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু বাঙালিরা পূর্ববঙ্গে থাকতে পারবে না, তাদের এদিকে আসতে আলটিমেটলি ঘুরে আসতেই হবে। কারণ অন্য অনেক কারণ আছে, সেদিকে আমি যাব না, কিন্তু 1920 সালেই উনি বুঝতে পেরেছিলেন এবং ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করেছিলেন। ইস্টবেঙ্গল ক্লাব কি? তারা হচ্ছে কি হিন্দুদের একটা ক্লাব, যারা পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গে স্থান নিয়েছে এবং তাদের একটা জায়গা, একটা মানে অ্যাসেম্বল হওয়ার একটা জায়গা। না, আমি সব বুঝলাম। আমি বলছি আপনি যে সময়ের কথা বলছেন, আমি বলছি 1 কোটি শরণার্থীকে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 1 কোটি শরণার্থীকে ভারত জায়গা দিয়েছিল, কিন্তু আজকের এই প্রেক্ষিতে আপনি বলছেন যে বাংলাদেশ ছেড়ে এখানে যদি জনস্রোত তৈরি হয়, তাহলে আমি বলছি যে ভারতের অর্থনীতি, বাংলার অর্থনীতির কথা বাদ দিয়ে দিন, রাজ্য হিসেবে এই স্রোত সামলানোর ক্ষমতা কারণ নেই। আমি বলছি কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এটাও তো পাল্টা প্রশ্ন। না, প্রশ্ন তো অনেক কিছু আছে, আমার আরও কিছু কথা আছে, আমাকে ওদিকটা শেষ না করে ওদিকটা যাবো না। আসলে এই প্রেক্ষাপট যেহেতু আমি 1920 সালের ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে বললাম, এরপরে আরেকটা আছে ডাইরেক্ট অ্যাকশন ডে। এই যে জিনিসটা আপনি দেখছেন 1946 সালের মানে 14ই আগস্ট যেটা হয়েছিল, সেটা হচ্ছে কি হয়েছিল, যখন দেখা গেল যে ভারতবর্ষ ভাগ হবে এবং যেগুলো যে মুসলিম বহুল জায়গা সেই জায়গাগুলো চলে যাবে। কিন্তু আমি বলছি ইতিহাসে পড়ে থাকলে তো আমরা এগোতেই পারবো না, কিছু বলতে হবে না, কিছু আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অনেক, আজকালকার দিনে কি বলুন তো, আগে লোকে বই পড়তো, এখন এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে খালি ওই কি বলে জানো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হ্যাঁ, সুতরাং মানুষকে একটু বলতেই হবে যেই ব্যাপারটা হচ্ছে এই জিনিসটার প্রেক্ষাপটে 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডেট দিনে দেখেন কি হয়েছিল, যখন দেখেন এক সময় সতীদাহ ছিল, সতীদাহ সামনে রেখে কি আমরা বলতে দিন, আমি আপনি অবজেক্ট করুন না, আপনি ইস্টবেঙ্গল ক্লাবকে শুধুমাত্র হিন্দুদের ক্লাব বলবেন না, নিশ্চয়ই বলতে, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিল, ইস্টবেঙ্গল সেই ক্লাব এখানে হিন্দু সুরেশচন্দ্র চৌধুরী ওখানে, আমি বলছি আজকের মাটিতে দাঁড়িয়ে, আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু কোনো ক্লাব তৈরি করতে পারেননি। মানে সতীদাহ আমি যখন ছোট ছিলাম, দেবেন্দ্রবাবু, আমি ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে আলোচনার জন্য এই সভা হচ্ছে না, আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশটা নিয়ে আপনি কি ভাবছেন? আমি যখন ছোট ছিলাম, আমি সেটা নিয়েও বলবো, আমাকে একটু 2 মিনিট সময় দিন। আমি যখন ছোট ছিলাম, আপনার 2 মিনিট অলরেডি অতিক্রান্ত। ঠিক আছে, আমি আর 1 মিনিট সময় নেবো, মানে হাফ মিনিট সময় নেবো। আমি যখন ছোট ছিলাম তখন ইস্টবেঙ্গল, আমি একজন ইস্টবেঙ্গল, আমার পূর্ববঙ্গের মানে আমার পরিবারও পূর্ববঙ্গ থেকে এসছে, তখন মুসলমান মানে আমাদের মোহামেডান ক্লাবকে হারাতে পারলে ইস্টবেঙ্গল ক্লাবের একটা আলাদা জোশ থাকতো, মোহনবাগানকে হারিয়েও কিন্তু সেই জোশ পেতো না। এটা আমি আমার ছোটবেলার অভিজ্ঞতা বলছি, এটা মানুন চাই না মানুন। আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, কারণ কি ওখান থেকে এমন ভাবে তাড়ানো হয়েছে, মুসলমানরা এরকম ভাবে হিন্দুদেরকে ওখান থেকে নির্যাতন করে তাড়িয়েছে, তার এফেক্ট হচ্ছে এটা। শুনুন, আমি আপনাকে এবারে সেকেন্ড জিনিসটা আসতে দিন, আমাকে সুমনদা বললেন, বাঙালি সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো ছিল বাংলাদেশে। আপনি 71 থেকে 75 সালের আপনি মাঝখানে যে একটা সেকুলার ভাবনা ছিল, মাঝখানে যে বাঙালি জাতীয়তাবাদ ছিল সেটাকে ভুলে গেল, সেখানে সেটা তো আপনি বলেন না, কেন বলছেন না? ডাইরেক্ট অ্যাকশন ডেট দিয়ে তারা কলকাতাকে দখল করতে চেয়েছিল, স্বাধীনতার পরে যে একটা সেকুলার ভাবনা হয়েছিল, দোকান
আমি ইতিহাস থেকে বর্তমানে ফিরবো সমীর রাইটের কাছে। আপনি বাংলাদেশ কি ভাবছেন এটা আমায় বলুন। অবশ্যই বলবো। হিন্দুস্তানটা ভেঙে কেন পাকিস্তান হয়েছিল শুধু ধর্মের কারণে? এটাকে ভুললে চলবে না। পেলুখানা আকলাকনি যেমন একটা দেশ ভেঙে হয়েছিল, হিন্দুস্তান ভেঙে পাকিস্তান হয়েছিল ধর্মের ভিত্তিতে। এই বাংলাদেশ আসলে বাংলাদেশ সম্পর্কে পেলুখানা অদ্ভুত পেলুখানা হয়েছিল বাংলা ভাগ হয়েছিল বাংলা কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? 2015 সালের 5ই মে নদিয়ার জুরানপুরে একটা পরিবারের 4টে লোককে মেরে ফেলা হয়েছিল। কারণটা কি ছিল জানেন? কারণ হচ্ছে গিয়ে একটাই, যে যখন একটা হিন্দু গ্রামে মুসলিমরা মানে অ্যাটাক করবে তখন সবাই বেরিয়ে গেছিল, কিন্তু ওই একটা পরিবার বলেছিল যে ওই তো আকলাক, ওকে আমি, ওই তো খান, ওকে আমি সবসময় দেখি, ওই তো ইউসুফ, ওকে আমি রোজ দেখি, ও আমাকে কাকি বলে ডাকে, ওরা কিছু করবে না। যখন ওরা অ্যাটাকটা করলো, করার পরে কি হলো, কাউকে পেল না গ্রামে, ওই একটা পরিবারকে পেল। দাদা আমি সব বুঝলাম, যেটা বুঝলাম না উনি এতক্ষণ ধরে 2.5-3 মিনিট ধরে যেটা বকে গেলেন, বলে গেলেন বলছি না, আমি বলছি বকে গেলেন, তার আদৌ সাম্প্রতিককালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনায় কোনো সামান্যতম ন্যূনতম রেফারেন্স আছে কিনা, ন্যূনতম প্রাসঙ্গিকতা আছে কিনা? আমি সমীর রাইচের কাছে আসবো। আপনার সময় শেষ। সমীরদা, এক হচ্ছে যে নোবেল শান্তি পুরস্কার যে মোহাম্মদ ইউনুসকে দেয়া হয়েছিল, আজকে তাঁর রাষ্ট্র বাংলাদেশে অশান্তি প্রতিদিন বাড়ছে এবং সংখ্যালঘু হিন্দু বিরোধী এই অশান্তিতে আমাদের সন্দেহ যে রাষ্ট্রীয় মদত আছে, নয়তো পুলিশ প্রশাসন এইভাবে ঝাঁপাতে পারতো না। ইউনুস দায়িত্ব নেয়ার 100 দিন ধরে এক্স্যাক্টলি যে ঘটনাটা ঘটছে, নিরবিচ্ছিন্নভাবে ঘটছে, সেটা তুঙ্গে উঠেছিল দুর্গাপুজোর সময় এবং এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রতি মুহূর্তে তার যদি বিবৃতি হয় যে এটা ধর্মের ব্যাপার নয়, সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয়, পুরোটা রাজনৈতিক সংঘর্ষ, আমি বলছি, আমি আবার বলছি, সমস্যাটাকে আমি যদি অস্বীকার করি তাহলে তো সমস্যার সমাধানের আমি ধারে কাছেও পৌঁছতে পারবো না। তার থেকেও যেটা বড় প্রশ্ন, আদৌ মোহাম্মদ ইউনুস কি সমস্যা সমাধান করতে চাইছেন? আমি প্রথমেই একদম পরিষ্কার বলছি, আমার কখনো মনে হয়নি মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট, সেই জায়গাটার সম্পর্কে আমি আলোচনা করতে চাই না। নিশ্চয়ই তার সেই যোগ্যতা আছে, তবে ওনার পুরস্কারটা ছিল শান্তির জন্য। আমার মনে হয় ওনার এখন দেখে মনে হচ্ছে ওনাকে নোবেল প্রাইজ আরেকবার দেওয়া উচিত অশান্তির জন্য, এবং কখনো মনে হয়নি যে উনি এটা সলভ করতে চান। উনি আসার পর থেকে আমরা যদি সে আগের দৃশ্যগুলো দেখি, উনি যখন জয়েন করলেন বিদেশ থেকে এসে, যেভাবে মানুষকে মেরে ঝোলানো হচ্ছে, সেই হিন্দু মুসলিম আমি জানি না, সেই সমস্ত ছবি তালিবানকেও আমি ধর্ম তো পরে আমি পয়েন্টে বলছি। এবং ইউনুসের এটা জানা উচিত, ইউনুস বাংলাদেশের ভালো করছেন না, বাঙালির ভালো করছেন না, উনি প্র্যাকটিক্যালি বাঙালির ক্ষতি করছেন। আমি বাঙালি বলছি বৃহত্তর স্বার্থে। তার কারণ বাংলাদেশের মুসলিমরা যদি ডান হাত হয়, অন্তত হিন্দুরা বাঁ হাত, অথবা এ বাঁ হাত এ ডান হাত, একটা জাতির। এবং বাংলাদেশটা ওদের জাতীয়তাবোধ এতটাই ছিল যে ওদের ভাষাটাই ওদের কাছে সর্বস্ব ছিল, ওখানে ধর্মটা ছিল না। ওদের আমরা স্বাধীনতা আন্দোলন দেখি, যদি বাংলা ভাষার জন্য যদি আন্দোলন দেখি, সেই বাঙালি, সেই হিন্দু হতে পারে বা মুসলিম হতে পারে, একে অপরকে মারছে। এটাকে ইউনুস এবং তার পুলিশ সেটাকে এবং সার্বিক সংস্কৃতি, তুমি যে ফিল্ডে শিল্প প্রদর্শনী পরের পর বন্ধ হচ্ছে, আমি আসছি আমার ফিল্ডের লোকদের সাথে, আমার যেহেতু যোগাযোগ আছে, আমি একটু আগেই দেখছিলাম সুমন, তুমি যখন প্রথমে বলছিলে যে শিল্প প্রদর্শনী বন্ধ, সে আর্ট একাডেমিগুলো বন্ধ করে দিচ্ছে। তার কারণ বাঙালি জাতের ভুললে আমরা শুধু একটা দেশ শুধু কাপড় বেচে, শুধু কিছু কিছু হ্যান্ডিক্রাফট বেচে বা কিছু মিনিমাম ট্যুরিজম করে একটা দেশ চলতে পারে না। তার যে শিল্প সংস্কৃতি, সেটা ছাড়া যেই দেশে লালন শাহের মতো মানুষ থাকতেন, যেই দেশ থেকে এত বড় বড় পেইন্টার জন্মেছেন, আমি দেখে খুব হতভম্ব হয়ে গেছিলাম। জয়নুল আবেদিন আমাদের একজন শিল্পের গুরু। আমি এই নারায়ণগঞ্জে ঐতিহাসিক লালন মেলা হয়, সেই লালন মেলা বন্ধ হয়ে গেছে এই প্রথম। আমি এই লালন মেলাতে গেছি, লালনের মাজারে কুষ্টিয়া আমি বলছি, সেখানে আমি দেখে এসেছি, সেখানে হিন্দুরা মুসলিমরা সবাই মিলে গান বাজনা করছে একদম। এবং তোমায় জানিয়ে রাখি, সেই মাজারও ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, তার কারণ গান বাজনা করা যাবে না। আমি বলছি কতটা মারাত্মক, ওনারা কিভাবে মুসলিমদেরও মারছেন। যেই মুসলিমরা গান করছিলেন, তার অধিকাংশরা গান করছিলেন
রাধা কৃষ্ণ নিয়ে। এটা ওনারা যেন যদি টেলিভিশনের প্রোগ্রামটা দেখেন, ওনারা কান দিয়ে যেন শোনেন, ওনারা যেন কান দিয়ে শোনেন যে বাঙালির অ্যাকচুয়াল রুট কি, বাঙালির সঙ্গীত শিল্প এটা হলো বাঙালির রুট। বাঙালির মারপিট করা, এরম হিংসা করা বাঙালির কাজ নয়। বারবার বলছি, যে দেশে শিল্পটাকে ওরা চিত্রশিল্প, ভাস্কর্য, যে পৃথিবীর বহু দেশ আছে মুসলিম দেশ যেখানে ছবি আঁকতে দেওয়া হয় না, ফুল মানে মানুষ নিয়ে ছবি আঁকতে পারবে না, ফুল লতা ছাড়া আঁকতে পারবে না, সেখানে ওরা কিন্তু আমাদের মুসলিম বন্ধুরা, আমার ওখানকার যারা, তারা রীতিমতো এক্সপেরিমেন্টাল কাজ করে সারা পৃথিবীর দরবারে। আমরা কি করে ভুলে যাব? সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কট্টরপন্থীরা চায় না। আমি বলছি গোটা সংস্কৃতিটা এখানে এসে দাঁড়িয়ে আছে বাংলাদেশে। তুমি জাস্ট ভাবো যে আমি 21শে ফেব্রুয়ারি দেখে এসেছি, একটা বাংলা ভাষার জন্য কি উন্মাদনা। সেখানে তো কোনো হিন্দু মুসলিম থাকে না, সেখানে খালি ওই উন্মাদনাটা থাকে। কি করে যে এই যে হিন্দুদের উপরে অত্যাচার করছে। এবং আমি এটা বলছি, মোহাম্মদ ইউনূস ওনার অজান্তে একটা সত্যি কথা বলেছেন, যেটা রাজনৈতিক মারপিট। কি উনি তখন এটা দেখছেন না তাতে বাঙালির কি ক্ষতি হচ্ছে, কি রাজনৈতিক, কে তার পেছনে জামাত, বিএনপি, এরা অনেকেই থাকতে পারে, আমরা জানি না। আমি এক সেকেন্ড শেষ করবো, এক সেকেন্ড। আমার মূল বক্তব্য হলো, এখানকার আমরা তো দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিস্তার যখন জল বন্টনের কথা হয়েছিল কিভাবে কেন্দ্রের বিরোধিতা করেছিল যে বাংলাদেশকে দেওয়া যাবে না। তখন যদি বলতে পারেন, কেন তিনি বলতে পারবেন না যে উনি বললে আমরা আরো 5টা লোক, আমরা 5 লাখ লোক, 5 কোটি লোক ওনার নেতৃত্বে দেব, সমর্থনযোগ্য। আমি বলছি যে তিস্তার জল রাজ্যের স্বার্থের সঙ্গে, রাজ্যের এই 9 কোটি মানুষের, 9 কোটি পশ্চিমবঙ্গের নাগরিকদের স্বার্থের সঙ্গে যুক্ত ছিল বলে উনি মনে করেছিলেন এবং যথার্থভাবে তার প্রতিবাদ করেছিলেন যে পশ্চিমবঙ্গের স্বার্থকে কম্প্রোমাইজ করে আমি কারুর সিদ্ধান্তের কাছে মাথা ঝোঁকাবো না। আজকে রাহুল সেই জন্যই প্রশ্ন উঠছে, যেন ন্যূনতম প্রতিবাদটা কেন আসবে না। আমি যেটা তোমাকে যেটা একটু আগে বলছিলাম, তুমি দেখো উনি যখন কথা বলছিলেন একটা অদ্ভুত প্রভোকেশনের কথা বারবার চলে আসছিল। আমরা চাই না আজ বাংলায় দাঁড়িয়ে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান যারা পশ্চিমবঙ্গে বাস করে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেবো, তাদের এখানে অন্তত ধর্মীয় কোন রকম অ্যাগ্রেশন নেই। ববি হাকিম দাওয়াতে ইসলামে ডাক দিয়েছেন, সেটা প্রভোকেশন নয়। আমার বক্তব্য হচ্ছে যে মোহাম্মদ ইউনূস গুলিগোলা চলার আগে দ্রুত আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @am সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। সুভাষিস রায় লিখছেন, এই বাংলার বুদ্ধিজীবীরা চুপ করে বুঝিয়ে দিচ্ছে তারা সব সুবিধাবাদী লোক। মিহির কানুনগো লিখছেন, হিন্দুদের ওপর হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো সম্পূর্ণভাবে মৌলবাদীদের কবজায়। তন্ময় প্রামাণিক লিখছেন, যারা ইসরায়েল, প্যালেস্টাইন, গাজা নিয়ে প্রতিবাদে পথে নামে বাংলাদেশ ইস্যুতে তারা কোথায়? কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে সমস্ত মানবতাবাদী জোটবদ্ধ হওয়া উচিত। রূপম চক্রবর্তী লিখছেন, বাংলাদেশ নিয়ে সবাইকে এক হতে হবে। ঠিক এইখান থেকে একটা ছোট্ট বিরতি। একের পর এক প্রতিবেদন, এক্সক্লুসিভ রিপোর্ট আছে বাংলাদেশ নিয়ে, এবং বাংলাদেশের যে মানুষরা এখানে আসে নানা কাজে, বিশেষ করে চিকিৎসায়, তারা কি বলছেন এই মারাত্মক ঘটনা নিয়ে, তাও দেখাবো। সঙ্গে থাকবেন। ভারতের বিদেশ মন্ত্রকের কড়া বিবৃতি এবং কয়েক ঘন্টার মধ্যে পাল্টা কড়া বিবৃতি বাংলাদেশের তরফে। এখান থেকে শুরু করব। তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশে ইসকনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে দিকে দিকে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরের উপর হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশে কট্টরপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে।
সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন মূল অভিযুক্তরা এখনো অধরা, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দিকেও উদ্বেগের সঙ্গে নজর রাখছে ভারত। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। जो वहाँ के कार्यकारी प्रधानमंत्री हैं वो कट्टरपंथियों की गिरफ्त में आ गए। केवल हिंदू समाज को प्रताड़ित करना, इस्कॉन के नेताओं, धार्मिक गुरुओं को जेल में बंद कर देना, ये बता रहा है कि वहाँ भी पाकिस्तान की तरह कट्टरपंथी सरकार पे हावी हो गए हैं और ये संयुक्त राष्ट्र संघ को हस्तक्षेप करना चाहिए। বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য মোদী সরকারের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সমাজ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারি ও সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার যে হিংসার ঘটনার খবর সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগের। কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করুন। কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আঘাত নেমে আসবে একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না? ধর্মনিরপেক্ষ ব্যক্তি, উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন, যে এই ধরনের নির্যাতন, এই ধরনের হিংসা যেন বাংলাদেশে বন্ধ হয়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বা যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এ ব্যাপারে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া। হিন্দুদের উপর লাগাতার অত্যাচার সত্ত্বেও এখনো পরিস্থিতি যে ভয়ঙ্কর তা মানতে নারাজ মোহাম্মদ ইউনূসের সরকার। ভারতের বিবৃতির পাল্টা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই বিবৃতি পাল্টা বিবৃতির মধ্যে বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় ইসকন মন্দির থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অবধি মিছিল করে কংগ্রেস। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে মিছিল করা হয় কালেক্টর মোড় পর্যন্ত। হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে মিছিল হয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। বিজেন্দ্র সিংহ, প্রদ্যোৎ সরকার ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে যাব যে কোথা থেকে এই যে গুজব, এই নবেন্দুদা বলছিলেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, কোথা থেকে পল্লবিত হচ্ছে যে আইনজীবী খুনের ঘটনায় যে 6 জন বা তার যে প্রতিবাদ মিছিল ইত্যাদি হচ্ছিল গ্রেফতার করা হচ্ছে, এক স্পেসিফিক্যালি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা প্রচার করা হচ্ছে তারা ইসকনের সদস্য। 4 জনই, 6 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, 6 জনই মুসলিম। আমি বলছি তারা তো ইসকনের সদস্য হতে পারেন না, ইসকনের সন্ন্যাসীও হতে পারেন না। আমার বক্তব্য যে এইভাবে গুজব পল্লবিত করে পরিকল্পিতভাবে একটার পর একটা হামলা হচ্ছে, কিন্তু প্রথম কথা থামবে কি করে, এবং দ্বিতীয় কথা সত্যি কতটুকু ভারতের করার আছে? হ্যাঁ, ভারতের অনেক কিছু করার আছে। এই যেটা আপনি বললেন সেটা কিন্তু একটা ওয়েল অর্কেস্ট্রেটেড প্ল্যানের মধ্যে চলছে, এটা প্ল্যানের বাইরে চলছে না। কারা এই প্ল্যানটা করছে? ইউনূস উনি এই প্ল্যানগুলো করছেন না, উনি এক্সিকিউট করছেন বা সহ্য করছেন প্ল্যানটা। এবার যারা এই প্ল্যানটা করছে তাদের এমটা কি? তাদের এম হচ্ছে যে একটা ইসলামিক ক্যালিফেট তৈরি করবার, সেটা সিরিয়ার ইচ্ছা, ISIS-এর যেটা ইচ্ছা আর কি। এবার ইসলামের, আমি যতগুলো ইসলামিক দেশে গেছি, কিছু আছে কট্টরপন্থী কিন্তু তারা বিজনেস করে, প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক ইসলাম। আর আরেকটা হচ্ছে যে না, আমরা মরে যাই, না খেতে পেয়ে মরে যাই, তাও আমরা
জিহাদ করব আর কি, হ্যাঁ, এবং যখন কাউকে পাবো না তখন নিজেদের মধ্যে মারামারি করব, যেটা এখন লেবানন হচ্ছে, সিরিয়াতে হচ্ছে। এবার কি হচ্ছে, এই যেটা আপনি বললেন কতগুলো পরপর প্ল্যান চলছে। যেমন আপনারা জানেন কিনা, গত সপ্তাহে একটা জাহাজ আসে করাচি থেকে ডাইরেক্ট চট্টগ্রাম, প্রথম 53 বছরে প্রথম আমি বলতে যাচ্ছি। এবং এই জাহাজটা, এই যে নিয়মটা ওরা বানালো যে আর চেকিং করবে না, থার্ড পার্টি দিয়ে মাল আসতো, মানে সিঙ্গাপুরে গিয়ে বা শ্রীলঙ্কায় গিয়ে চেক করিয়ে তারপরে আসতো। এবং 2004-এ অনেক অস্ত্রশস্ত্র, বাংলাদেশের বিগেস্ট ওয়েপেন অ্যান্ড আর্মস উলফার জন্য আসা হচ্ছিল, সেটা ধরা পড়ে, বাংলাদেশের লোকেরা ধরে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তখন ওরা কোঅপারেট করে। এবার এই যে ব্যাপারগুলো হচ্ছে, এতে দেখুন যেটা এর পাশে প্যারালালি দেখুন যে আনসারুল্লাহ মানে আল কায়দার আউটফিট, তাকে ছোটা লাদেন যাকে বলা হচ্ছে, এবং এই যে ধর্মীয় লোকেদের উপর একটা পার্টিকুলার মাইনরিটির উপরে আঘাত করা, মোহাম্মদ জসিমউদ্দিন রহমান, এবং একটা ওই হোয়াটসঅ্যাপের ইউনিভার্সিটি তৈরি করা, মুজিবুর রহমানের এই যে হিস্ট্রি একটা আছে ভারতবর্ষের সাথে বাংলাদেশের ভালোবাসার সহৃদয়িক সম্পর্কের, সেটা মুছে ফেলবার চেষ্টা প্রচণ্ড করা হচ্ছে। আরেকটা জিনিস আমি জানাতে চাই, পাকিস্তানের রাস্তায় বাংলাদেশ হাঁটছেন ইউনূস এবং চায়নার মদতে হাঁটছেন। এবার পাকিস্তান কিন্তু এই মুহূর্তে ভীষণ বাজে অবস্থা। আজকের দিনে পাকিস্তান ইন্টারন্যাশনাল নিউজে যাচ্ছে, হ্যাঁ, এবং বাংলাদেশ ইজ গোয়িং দ্য পাকিস্তান ওয়ে। এবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রেড, আই থিঙ্ক ইফ আই এম নট রং, $13 বিলিয়ন। আর পাকিস্তানে জাস্ট ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, এই দুটো কান্ট্রির মধ্যে ইমরান খানের অনুগামীরা মিছিল করছেন এবং ইসলামাবাদের সেই মিছিলের শুট অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। একদম, এবং ইমরান খানের ওয়াইফের ব্যাপারেও তাকেও টার্গেট করা হচ্ছে। এবার কি হচ্ছে যে এই জায়গাটাতে ডামাডোলে যেটা পাকিস্তান আছে, যেটা আফগানিস্তান যখন আপনারাই দেখাচ্ছিলেন, আমরাও ছিলাম সেই সাথে, তো সেই জায়গায় আস্তে আস্তে বাংলাদেশ চলে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়ার একটা বড় কনসার্ন আছে, যেটা আপনারা বলছেন, সেটা তো আছেই আছে, যে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে, যে কোনো মাইনরিটি হতে পারে, বাট আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু, আমারও টেন্টাকেলস হচ্ছে। কিন্তু সেটা ছাড়া যেটা হচ্ছে টেররিজম বেড়ে যাবে, ক্রস বর্ডার ক্রসিং বেড়ে যাবে বিশালভাবে, এবং পশ্চিমবঙ্গের ওপর বিরাট চাপ আসবে। এটা আসতে বাধ্য হবে, কারণ মানুষ কোথায় যাবে? মানুষ তো মানে 1 কোটি মানুষকে তো রাতারাতি মেরে ফেলা হয়নি। কিছু মানুষ হয়তো ধর্ম পাল্টে নেবে বেঁচে থাকার জন্য, আর কিছু মানুষ হয়তো প্রতিরোধ করবে, আর বাকিরা কি করবে? বাঁচবার চেষ্টা করবে, সার্ভাইভালের চেষ্টা করবে। এবং সেই মানুষগুলো কোথায় যাবে? এবং এই যে ট্রেড, এটা দুম করে বন্ধ করা যায় না। ইটস নট এ ইজি ডিল টু, মানে $13 বিলিয়ন ট্রেড মানে বন্ধ করাটা হট করে সম্ভব না। তাতে আমাদেরও লস হবে, যারা আমাদের লোকেরা বিক্রি করছে তাদেরও লস হবে, ওদেরও লস হবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ একটা সুইসাইডাল পাথে আছে, এবং মিলিটারিলি বাংলাদেশকে আমি এটা বলতে পারি, বিইং এ মানে মিলিটারি অফিসার, যে এটা হাস্যাস্পদ ব্যাপার হবে যে বাংলাদেশ যে আওয়াজ দিচ্ছে মাঝে মাঝে যে যুদ্ধ করবে, এটা একটা জোক হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিরও প্রয়োজন হবে না বাংলাদেশের জন্য। যে 20শে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসবে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, ট্রাম্প ক্ষমতায় আসলে, কারণ এইখানে কিন্তু বাইডেনের বিরাট হাত আছে। আমি বলছি ইউনুসকে বসানো, ইউনুসের সাথে যে ফোর্সটা কাজ করছে, সেখানে বাইডেনের একটা হাত আছে ভারতকে শিক্ষা দেওয়ার প্রশ্নে, ক্লিন্টনের। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে জানুয়ারি 20 তারিখে ট্রাম্প মানে ক্ষমতায় আসার পরে সম্ভবত আন্তর্জাতিক সমীকরণটা বাংলাদেশের ফেভারে নাও থাকতে পারে, এটা আমি মনে করছি, যেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা, ভারত সরকারেরও কিন্তু আমি বলবো যে মানে কেবলমাত্র এটা আইডেন্টিটির জায়গা থেকে না দেখা, কারণটা কি, মানে বাংলাদেশের জাতীয়তাবাদের ভাবনা সবটাই মরে গেছে আমি বিশ্বাস করি না। ফলে বাংলাদেশের 71-এর যুদ্ধের পরে যে জাতীয়তাবাদী ভাবনা ছিল, যে সেকুলার ভাবনা ছিল, সেই ভাবনাকে যে সুপ্ত অবস্থায় আছে, অনেক হয়তো ভয়ে কথা বলতে পারছে না, সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে, মানে সিস্টেমের মধ্যেই রেজিস্ট্যান্স আনতে হবে। মানে আমি বলছি যে বাংলাদেশে চিন্ময় প্রভুর ওপর আক্রমণটা হলো 4 লক্ষ মানুষকে জমায়েত করতে পেরেছেন বলে, তার কারণ ওই জমায়েত এবং ওই কণ্ঠরোধের চেষ্টাটাই হচ্ছে মূল। আমি দ্রুত এখানে একবার নিজেদের প্রসঙ্গে আয়নার সামনে আত্মসমালোচনার এই বাংলায় যাদের আমরা নাগরিক সমাজ বলি, যারা প্যালেস্টাইন যথার্থভাবে করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলে প্যালেস্টাইনের পক্ষে সংহতি জানিয়ে একাধিক মিছিল বের করেন, আজকে শুধু সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই শব্দে কেন একাধিক প্রতিবাদ মিছিল বেরোবে না? বিভিন্ন জায়গায় হচ্ছে, তা সত্ত্বেও না হওয়ার পরিমাণ এখনো অনেক অনেক বেশি। কোথায় আটকাচ্ছে? আরজিকর কাণ্ডের প্রতিবাদে কয়েক মাস আগে নজিরবিহীন আন্দোলন দেখেছিল কলকাতা। রাতের পর রাত রাজপথের দখল নিয়েছিল সাধারণ মানুষ।
বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়েছিল শহরের আকাশ বাতাস। এখানে যখন আর্যিকর কাণ্ড সামনে এসেছিল, ঠিক তখন থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার নেমে আসতে শুরু করে। ইউনূস সরকারের জমানায় গত 3 মাসে যা ভয়ঙ্কর চেহারা নিয়েছে, কিন্তু এমন শিউরে দেওয়ার মতো ঘটনার প্রতিবাদ কোথায়? মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও বলে বারবার রাস্তায় নেমেছে কলকাতা। ইরাক থেকে ভিয়েতনাম, ভেনেজুয়েলা, অতীতে যে কোনো আগ্রাসন কিংবা অত্যাচারের বিরোধিতায় মুখর অতিকায় সব মিছিলের সাক্ষী হয়েছে কলকাতা শহর। ৬এর দশকে এই কলকাতার বুকেই শোনা যেত, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। অক্টোবরে এ রাজ্যে যখন দুর্গাপুজোর ঢাক বাজছে, তখন পদ্মার পারে জায়গায় জায়গায় হিন্দুদের দুর্গাপুজো আটকে দিয়েছিল মৌলবাদীরা। ৮ই অক্টোবর পঞ্চমীর দিনও পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনের উপরে সাম্রাজ্যবাদী মদতে ইসরায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে পথে নামে বাম দলগুলি। কলকাতায় যুদ্ধবিরোধী সেই মিছিলের সামিল হয় সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই লিবারেশন সহ ৯টি বামপন্থী দল। কিন্তু এখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তাদের টু শব্দ নেই কেন? ইথিওপিয়ায় মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে। ওই ঘোষ বোস গুহ মিত্র, ওই সরকার মন্ডল ঢোল পোদ্দার, ওখানের গুপ্তা জয়সওয়াল, ওখানের জৈন, ওখানের রাজবংশী, ওখানের মতুয়া, আমাদের রক্ত, আমাদের ভাই, তারা মারা যাচ্ছে, একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না, কোনো প্রতিবাদ হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পথে নামাটা শুধুমাত্র ভারতের জন্য নয়, এই পথে নামাটা দরকার, কারণ যে কোনো দেশে যেখানে ইন্ডিভিজুয়াল রাইটস বা হিউম্যান রাইটস, সিভিল রাইটস ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে এরকম ভাবে অ্যাট্রসিটি হচ্ছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, হোয়াট এভার ইট মাইট বি, সেখানে আমার মনে হয় সিভিল সোসাইটি মুভমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপের সুরে বলেছেন, এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে, একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি। সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, প্রশ্নটা হিন্দু মুসলমানের নয়। আওয়ামী লীগ যখন হাসিনা সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, আমরা বারবার এই অনুষ্ঠানে প্রশ্ন করেছি, যখন আওয়ামী লীগের ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করেছে, যে কোন হিসেবে, কোন গণতান্ত্রিক মূল্যবোধে এইটা হয়। যখন বাংলাদেশের পুলিশ একের পর এক বিরাট বিপুল জনসমাবেশে গুলি চালিয়েছে, ছাত্রদের মৃত্যু হয়েছে, তখনও প্রশ্ন তুলেছি আমরা এই অনুষ্ঠানে। সুতরাং প্রশ্নটা হচ্ছে মানবতার। সেখানে কোনো রহস্যময় কারণে কেন এখনো নাগরিক সমাজ সেইরকম সরব নয়? দেখো, আমাদের এখানে নাগরিক সমাজ সরব হয়, আমি একদম খুব সরাসরি বলছি, কাউকে ব্যক্তিগত আঘাত করার জন্য বলছি না। আমরা দেখতে পাই, বিশেষ করে যেই দলটাকে সমর্থন করে, সেই দল ওরিয়েন্টেড যদি কোনো কর্মসূচি থাকে, সেখানে তারা বেরোয়। একমাত্র আমরা দেখেছিলাম যে এই আরজিকর কাণ্ডে সাধারণ মানুষ বেরিয়েছিলেন, এটা বহু বছর পর, এবং সেটাও তার পরবর্তী যেটা আমরা দেখলাম, যে সেটার পেছনে কোনো একটি রাজনৈতিক দল বিশেষভাবে এতটাই তারা সক্রিয় হলেন যে অন্য রাজনৈতিক দলগুলোকে সেখানে ঢুকতেই দিলেন না। তাতে কি হলো, আলটিমেটলি বিচার চাওয়ার যে প্রক্রিয়াটা, যে আমরা যে আন্দোলনটা চলছিল, সেটা অনেকটা স্তীমিত হলো। আমরা আবার দেখব, আমি এখনই ভবিষ্যৎবাণী করে রাখছি, আগামী 2-4 দিনের মধ্যে সবচেয়ে প্রথম দেখব শাসক দলকেই, যে তারা মিছিল করবেন। যেমন তাদের দেখেছিলাম আরজিকর কাণ্ডে, তারাই মিছিল করেছিলেন প্রথমবাদীদের। আমার যেটা, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে তো বলছি না, আমি বুদ্ধিজীবীদের কথা বলছি। বুদ্ধিজীবীদের মধ্যে খুব আনফর্চুনেটলি আমি বলছি, যেটা আগে ছিল না, যেখানে আমরা অমলান দত্তর মতো লোককে পেয়েছি, বামফ্রন্টের যখন লড়াই হয়, যেখানে আমরা সুনন্দু সান্যালের মতো লোককে পেয়েছি, যেখানে মহাসাদের দিকে পেয়েছি, যে তারা কোনো কিছু না ভেবে আমাদের দেশটাকে রক্ষার, তারা মনে করেছিলেন পশ্চিমবাংলা সেই মুহূর্তে বিপদে, সেই জন্য তারা কোনো রাজনৈতিক দল না দেখে তারা পথে নেমেছিলেন। কিন্তু আজকের দিনে এতটাই মেরুকরণ হয়ে গেছে, আমি জানি না কজন, আমি 2-1 জনের নাম বলতে পারি, মিরাতুন্দি এরকম কয়েকজন ছাড়া, আর প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়। আপনারা কি করছেন? দেখুন, আপনার আগামীকাল 2টোর সময় শিয়ালদা থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত একটা মিছিল আছে।
এবং সমস্ত সুশীল সমাজ, বিশেষ করে মানে যারা যারা এটাকে মনে করছে যে অত্যন্ত মানে নীচ কাজ হয়েছে, তার জন্য একটা মিছিল আছে এবং ডেপুটেশন আছে। এবং এর বাইরে আমরা ইউএনওকে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে একটা বাংলাদেশ, কারণ এটা হচ্ছে গিয়ে আন্তর্দেশীয় ব্যাপার, সেখানে আমাদের ব্যাপার স্যাপার অনেক কম, সেখানে ইউএনও একটা হস্তক্ষেপ করতেই পারে। তো ওকে চিঠি দেওয়া হবে যাতে ওরা আগামী দিনে এটাকে করে। এবং আরেকটা জিনিস যেটা মানে সবথেকে বড় জিনিস, আমি যদি একটু সময় দেন, আমি একটু বাংলাদেশের কোন কোন জায়গায় হিন্দু বহুল এলাকা এবং যেখানে তো সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু হচ্ছে না, কিছু কিছু জায়গা আমার কাছে কিছু তথ্য আছে, আপনি যদি সময় দেন প্রতিবেদনেও দেখালাম। আমি বলছি যে এটা কিন্তু কেবল হিন্দু নিধনের জায়গা থেকে দেখার জায়গা নেই। আমি বারবার বলছি, কেন এটা বাংলাদেশের যে জাতীয়তাবাদী ভাবনা সেটাকে বদলে দিতে চাইছে, একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আমি আবারও বলছি সুমন দা, আমি বলছি এটা মানে হিন্দুদেরকে এলিমিনেট করা হচ্ছে, হিন্দুদের এলিমিনেট করা হচ্ছে, রাষ্ট্রের চরিত্রটা বদলানোর জন্য। আর এখানে কেন আমি বলছি যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তা নামানো উচিত, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামেন, বাংলাদেশের যারা ওই পারে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন এমন বহু মানুষ আছেন, তারা কিন্তু উৎসাহিত হবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে তার রাস্তায় নেওয়া উচিত। কেন উচিত? তার কারণ হলো এই যে গণতান্ত্রিক ফোর্সটা, যে ফোর্সটাকে আমি বলছি জাগিয়ে তুলতে হবে, যারা অপৃষিত মানে মানে অবদমিত অবস্থায় আছে, তাদেরকে যদি উৎসাহিত করতে হয় তাহলে কিন্তু শাসক দলকে রাস্তায় নামতে হবে। আর আমি এটা বিশ্বাস করি না যে শাসক দল রাস্তায় নামলে বা এই ইস্যুতে রাস্তায় নামলে উত্তেজনা তৈরি হবে, উস্কানি হবে, আমি বিশ্বাস করি না। তাহলে মানুষকে অপমান করা হয়। পশ্চিমবাংলার মানুষ এত খারাপ অবস্থা, উল্টো আমি রাহুলের কাছে যাবো। উল্টো ছবিটা দেখুন কি মারাত্মক, মানে যাদের সংগঠনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংগঠনের নেতারা আজকে প্রেস কনফারেন্স করছেন, তারা সব থেকে বেশি বৈষম্যমূলক কাজ করছেন এবং এইভাবে ভাগাভাগি করছেন। সুমন, একটা অদ্ভুত জিনিস দেখছি সিস্টেম, যেটাই হোক এখানে দাঁড়িয়ে শাসক দলকে হিন্দু বিরোধী তকমা লাগানোর আপ্রাণ চেষ্টা হচ্ছে। ব্যাপারটা তা তো নয়, পারসেপশনে তা তো নয়। আজকে দাঁড়িয়ে শাসক দল হিন্দু মুসলমান সব ধর্মের ভোট পেয়ে কিন্তু নির্বাচন। তোমার কথা যদি ঠিক হয়, আমি বলছি যে এটা 30 সেকেন্ড লাগে সেই তকমা ছিঁড়ে ফেলে দিতে, যে আমি এই ইস্যুতে রাস্তায় নামলাম, আমি এই ইস্যুতে তীব্র প্রতিবাদ করলাম, আন্দোলন গড়ে তুললাম, আমার সীমান্তের ওপারে আমার মাতৃভাষায় কথা বলা কিছু মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমি যেটা বলছি, আজকে দাঁড়িয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাংলাদেশ এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, তেমন ঠিক দাঁড়িয়ে এই বাংলায় কোন রকম মানে রিলিজিয়াস হারমোনি যেটা, সেটা যত অটুট থাকে সেই দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাহুল, শ্রীলঙ্কায় যখন তামিলদের ওপর অত্যাচার হয়েছিল, তখন আমাদের এই ভারতবর্ষে উত্তাল করা একটার পর একটা রাজ্যে সেই আন্দোলন হয়নি, তারা দরজা খুলে দিয়েছিল যে আসুন এখানে এসে আশ্রয় নিন। এখনো বলছি, যদি অত্যাচারিত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোথাও বাড়িয়ে বলেছেন, যদি কোথাও পাশের রাজ্য দেশ থেকে আসতে যে আসুক, সে নিয়ে কোনো সমস্যা নেই। যারা কেউ ভাবতেও পারেননি যে তাদের হয়ে রাস্তায় নামলে উস্কানি হতে পারে। আমি বলছি যেটা এক্ষুনি ব্রিগেডিয়ার দাস বললেন, যে বিপুল চাপ পশ্চিমবঙ্গের ঘাড়ে আসতে পারে, সেই দায়বদ্ধতা, সেই চাপ আমি উদাহরণটা দিলাম, তার কারণ হচ্ছে ভাষার টান, ভাষার টান, একই ভাষায় কথা বলে, তারা শ্রীলঙ্কায় থাকে, প্রধানমন্ত্রী কেন বলেননি? প্রধানমন্ত্রী কেন বলেননি? স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলেননি? হিন্দু সহযোগিত হিন্দু পার্টি, সহযোগিত হিন্দু পার্টি, স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও অমিত শাহ, কোথায় নরেন্দ্র মোদী, বড় বড় কথা হিন্দুদের নিয়ে সব এসব নাটক করে লাভ নেই। আমি শুধু তামিলদের ওপর যখন শ্রীলঙ্কায় অত্যাচার হচ্ছিল, তখন তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দল এক হয়ে হাতে হাত ধরে রাস্তায় নেমেছিল, কোনো বিভেদ করেনি যে শ্রীলঙ্কায় যারা মার খাচ্ছেন, যারা খুন হচ্ছেন, তারা তামিল, তারা আমার মাতৃভাষায় কথা বলেন। আমি বলছি এই বোধ, এই ঐক্যের বোধ, এটা কেন পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারবো না? এই সংস্কৃতির টান, এই ভাষার টান, এটা কেন আমরা এখানে অনুভব করব না? আমার পরের প্রতিবেদনে দেখাবো যে কি মারাত্মক, ইসকনকে ব্যান করে দিতে হবে। হাইকোর্টে এই মর্মে মামলা হলো। আজকে হাইকোর্ট বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কাছে রিপোর্ট চেয়েছে। কালকে বাংলাদেশের সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল প্রেস কনফারেন্স করেছিলেন এই 2.5 ঘন্টা আগে। তিনি বলছেন যে কালকে রিপোর্ট জমা পড়বেন। বাংলাদেশ সরকারের অবস্থান প্রকাশ্যে এই রিপোর্টে কি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ইসকনকে ব্যান করার দাবিতে মামলা, ভাবুন।
3 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে কট্টরপন্থীদের বেলাগাম আক্রমণের শিকার হচ্ছে হিন্দুরা। আর যারা হিন্দুদের হয়ে মুখ খুলছে তাদেরও কণ্ঠরোধের জন্য উঠে পড়ে লেগেছে মোহাম্মদ ইউনূস সরকার। একদিকে ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার, অন্যদিকে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার তোড়জোড়। সোমবারই রাষ্ট্রদ্রোহের মতো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে, যিনি হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে জনজাগরণ তৈরি করেছিলেন। এবার বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানো সেদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলতে শুরু করল কট্টরপন্থীরা। বাংলাদেশের হাইকোর্টে এই নিয়ে মামলা করেছে মনিরুজ্জামান নামে এক আইনজীবী। অন্যদিকে এই নিয়ে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন। ইসকন একটা পৃথিবী জোড়া সংগঠন, তারা ভগবানের নাম প্রচার করেছেন। সারা পৃথিবী ব্যাপী তাদের প্রভাব, যেটা মহাপ্রভুর যে বার্তা তারা সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিয়েছেন। আমাদের প্রভু ওখানে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে সাড়া দিয়েছেন এবং সমস্ত হিন্দু সমাজ তার ডাকে একতাবদ্ধ হয়েছেন। আর তার জন্যই ইসকনকে ব্যান করার জন্য একটা চক্রান্ত চলছে, পরিকল্পনা চলছে। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো এই হেফাজতে ইসলামের পরিচয় কি? এই মৌলবাদী সংগঠন নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করে। তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে ইসলামের শাসন পুনরুদ্ধার করা। শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির যে চেষ্টা জারি রেখেছিলেন তার কট্টর বিরোধী এই সংগঠন। 2021 সালে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতায় সহিংস বিক্ষোভ দেখিয়েছিল এই মৌলবাদী সংগঠন। সেই সময় ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি মন্দিরে হামলা চালায় হেফাজতে ইসলামের সদস্যরা। একটি ট্রেনেও হামলা চালানো হয়। সেজন্য তাদের বহু সদস্যকে জেলে বন্দী করে হাসিনা সরকার। শাহবাগ আন্দোলনের সমর্থক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে 2013 সালে ঢাকায় লং মার্চ করে এই মৌলবাদী সংগঠন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে এই মৌলবাদী সংগঠন। আর শুরু থেকেই তারা নিশানা করতে শুরু করেছে ইসকনকে। ইউনূসকে যে বক্তব্যগুলো তখন বলতে দেখেছি তার মধ্যে অন্যতম ছিল যে দেশে শান্তি শৃঙ্খলা ফেরত আসবে, একটা প্রগতিশীল ব্যবস্থা আবার নতুন করে উনি প্রতিষ্ঠা করবেন এবং প্রত্যেকের কিন্তু বাঁচার অধিকার থাকবে। কিন্তু এই বিগত 3 মাস ধরে কেউ নিরাপদ নন। এইটা কিন্তু একটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে ইসকনের বিরুদ্ধে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছে তার প্রেক্ষিতে ইউনূস সরকারের অবস্থান জানতে চেয়েছেন বিচারপতি। इस्कॉन ने किसी का क्या बिगाड़ा है? इस्कॉन एक शांतिपूर्ण जो श्री कृष्ण की जो मतादर्श है उसी देश सारी दुनिया में फैला रहा है। ना ही इस्कॉन कोई हिंदू से अलग है या सनातन से अलग है। वो हिंदू के हित के लिए ही काम करते हैं, बल्कि यहाँ भी नहीं और भी चैरिटेबल कुछ काम है जहाँ जहाँ लोगों की मानवता, जहाँ लोग भूखे रहते हैं, जहाँ लोगों को खाना भी मिलते नहीं। आप देखिएगा कि जो रमजान में जो आते हैं, जो गरीब लोग होते हैं सड़कों पे, उनको इस्कॉन लोग ने फूड उनको खाना खिलाता है। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন, বাংলাদেশ চালাচ্ছেন, সেই সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্য সভা থেকে ইসকনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব, কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে 1 হাত জায়গাও দেয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাইনি কিভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব। সংখ্যালঘুদের ওপর আক্রমণের নিন্দা, দোষীদের উপযুক্ত সাজা দেওয়ার কথা না শোনা গেলেও ইসকন সম্পর্কে হুমকি শোনা গেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গলাতেও। তিনিও প্রকাশ্য সভা থেকে হুমকি দিয়ে বলেছেন, আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল,
কিন্তু কেউ যদি সহানুভূতিকে দুর্বলতা মনে করে তাহলে ছাড় দেয়া হবে না। এই চট্টলা ইসকনের জায়গা হবে না। আমরা 16 বছরের খুনি হাসিনাকে দেশছাড়া করেছি, এমন জঙ্গি ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস বুধবারও জামিন পাননি। এই প্রেক্ষিতে সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তাদের 8 দফার আন্দোলন চলবে। মিথ্যে মামলা করে সনাতনীদের দমানো যাবে না। চিন্ময় প্রভু বলেছেন, তিনি জেলে থাকলেও যেন আন্দোলন বন্ধ না হয়, তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত হন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রকাশ্য সমাবেশ করছেন। সমাবেশে বলছেন ইসকন একটি জঙ্গি সংগঠন, এদের বাংলাদেশ থেকে বের করে দেয়া আমাদের হাতের ময়লা। আর এই সংগঠনের উপদেষ্টারা ইউনূস সরকারের অংশ। আমি বলছি, সুতরাং সরকারি দৃষ্টিভঙ্গি কি এই জানতে বিশেষ গবেষণা করতে হয়। আমি আবার বলছি, আমাদের অত্যন্ত বেশি রকম নজর থাকবে যে এই অ্যাটর্নি জেনারেল তিনি কালকে কি কোর্টে রিপোর্ট দেবেন সেই দিকে, কিন্তু আশঙ্কা তো হয়। দেখুন, অদ্ভুত লাগছে, একদম সঠিক কথা বলেছেন সুমন। আইসিস, জামাতে ইসলাম, হাজিবুত তাহরির, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, এরা সবাই মিলে বলছে ইসকন সেটা নাকি সন্ত্রাসবাদী সংগঠন। মানে এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। এই ইউনূস সরকারের আমলে, যেটা আপনি একটু আগে বললেন, ওই জসিমউদ্দিন রহমান, যেটা আল কায়দার যে তাকে মুক্ত করে দেওয়া হয়, ছোট লাদেন যাকে বলা হয়, তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর সেখানে প্রভু চিন্ময় কৃষ্ণকে কারাগার যেতে হয়েছে। এইটা হচ্ছে মডেল। উনি বললেন, বিশ্বনাথ বাবু বললেন যে এখানে মানবতা, নিঃসন্দেহে মানুষ খুন হচ্ছে, আমি এটা নিয়ে কোনো ডিবেট নেই, কিন্তু তার ওপরে সবথেকে বড় কথা টার্গেটেড হিন্দু সংহার হচ্ছে। কেন বলছি? 1947 সালে বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ ছিল 24-25, এখন সেটা 8, কমও হতে পারে, যেটা 95% এরা বলছে, 5% হয়ে যেতে পারে। কোথায় গেছে? সিস্টেম্যাটিক্যালি হিন্দু সংহার হচ্ছে। 2022 এটা 24 আরো কমেছে। সিস্টেম্যাটিক্যালি হিন্দু সংহার হচ্ছে। তো এটা কি অস্বীকার করার জায়গা আছে? আর আমি অবাক হব না যদি আগামীকাল ইসকনকে সে দেশে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেওয়া হয় এবং ইউনুস, যিনি কিনা শান্তির পুরস্কার পেয়েছিলেন নোবেলের, তিনি চুপ করে আছেন। তিনি দেখছেন যে বাংলাদেশ অশান্ত, বাংলাদেশে টার্গেটেড ভাবে একটি মানে মৌলবাদী ধর্মীয় সংগঠন তারা টার্গেট করে হিন্দুদের সংহার করছে। যে পাকিস্তান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল বাংলাদেশ, অদ্ভুতভাবে সেই পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চাইছে। উল্টো উলটপড়ন হচ্ছে। বাংলাদেশে যদি কোনো উত্তাপ হয় বা কোনো কোথাও অগ্নিঘোর পরিস্থিতি হয়, সবচেয়ে বেশি আঁচ লাগা যে রাজ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি, যেগুলো পশ্চিমবঙ্গ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি কেন নেয়নি বা কেন প্রতিবাদ করছেন নি, এত কথা বলছি আমরা। সেই জন্যই তো ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে হবে। কি আপনি জায়গা দিচ্ছেন না, রাহুল পাঁচিল না মাঝখানে বলে দিচ্ছেন না। আচ্ছা, দ্বিতীয় আজকে দাঁড়িয়ে সেই সহিষ্ণুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সহিষ্ণুত হিন্দু মানে হিন্দু মাসিয়া যিনি, তিনি একটা কথা বললেন না। আরে উনি দুধ খেয়ে বলেছে বলেননি, আপনি জানেন না, আপনি জানেন না কি ছিল বলেছে। কিন্তু বিদেশ মন্ত্রকের বিবৃতিটা কার সরকারের? আমি দলীয় রাজনীতির মধ্যে আসবো না, আমি এখানে মানে এমন একটা পর্যায়ের মধ্যে যাচ্ছি, যে ইউনাইটেড নেশন মানে আমার আন্তর্জাতিক সংস্থার থেকে যে কোনো মানে মানুষগুলো উদ্ধার পাবে, মানে কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দিয়ে ইউনাইটেড নেশন ইন্টারভেনশন করবে, কারণ ইউনাইটেড নেশনের কাছে দ্বিতীয় যেটা কোনো অর্গানাইজেশন কোনো উদাহরণ নেই। আপনি বলছি ইন্টারন্যাশনালি কোনো হেল্প পাবে না বাংলাদেশের হিন্দুরা, ইউনাইটেড নেশন কার্যত ডিফান। দ্বিতীয় যেটা সেটা হলো যে মানে 71-এ যদি আপনি লক্ষ্য করেন, মানে তখন ভারতবর্ষে এত সামরিক মানে ক্ষমতা ছিল না, কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু লৌহ মানবী হিসাবে কাজ করেছিলেন। লৌহ মানবী হিসাবে কাজ করে কিন্তু তিনি একটা মানে উদ্যোগ নিয়েছিলেন। আমার প্রশ্ন যে নরেন্দ্র মোদী বিশ্ব রাজনীতিতে বিশ্বগুরু নিজেকে বলেন, তিনি কি অ্যাক্ট করবেন হিন্দুদের গুরু? তিনি কি সত্যি ব্যবস্থা নেবেন? আমি এবং রাষ্ট্রের দুদিকেই আমাদের নজর থাকবে, কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে চিকিৎসা সহ নানা কারণে যে বাংলাদেশি নাগরিকরা এই মুহূর্তে এই রাজ্যে আছেন, কি বলছেন তারা দেখুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলা জুড়ে এখন দেশের আগুন।
যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই মোহাম্মদ ইউনুস সরকারের আমলেই হিন্দুদের উপর হামলা, লাগাতার আক্রমণ, বাড়ি ভাঙচুর, মারধর। ইসকনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এদেশে আসা বাংলাদেশের নাগরিকরা। কমল রায় বাড়ি বাংলাদেশের দিনাজপুরে, চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি তেমন ভালো না, আমাদের এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই দেশে আবার ফিরে যাচ্ছি। তো চিন্তা তো এটা স্বাভাবিক হওয়ার কথাই, আমরা খুব ভয়ের মধ্যেই আছি। আমরা হিন্দুরা যেভাবে উনি দেশ চালাচ্ছেন এটা তো ভালো লাগছে না। আতঙ্কিত ঢাকার বাসিন্দা এই ব্যক্তিও চিকিৎসা করতে ভারতে এসেছিলেন তিনি, কিন্তু উত্তাল পরিস্থিতিতে এখন রীতিমতো আতঙ্কে। বর্তমান সরকার যেভাবে চলতেছে আমার মনে হয় এটা ভালোভাবে যাচ্ছে না। এখন বিশেষ করে সাম্প্রদায়িক এটাই সবচেয়ে বেশি হয়েছে এবং হিন্দুদের প্রতি বেশি অত্যাচার হচ্ছে। ছেলে আছে, মেয়ে আছে, তাদের তো মানে এটা থাকে, টেনশন থাকে, কখন স্কুল থেকে ফিরলো, কখন স্কুল থেকে আসলো, বা রাস্তায় কিছু হলো কিনা, আবার কলেজ আন্দোলন হলো কিনা, এই ভয়টা সবসময় কাজ করছে। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বুধবারই পশ্চিমবঙ্গে এসেছেন বাংলাদেশের নাগরিক এই মহিলা। তার মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বাংলাদেশের পরিস্থিতি সেরকম ভালো, হিন্দুদের পরে মানে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, হিন্দুদের সমস্যা হচ্ছে। যারা মিছিল করছে বা রাস্তায় নেবে একত্রিত হয়ে ওদের উপরেই বেশিরভাগ মানে হামলা হচ্ছে। তবে চট্টগ্রামে প্রচুর মানে অশান্তি হচ্ছে। কলকাতার বাসিন্দা এই ব্যক্তি বিয়ে বাড়ি উপলক্ষে ঢাকায় গেছিলেন। ফিরে এসে তানকলাতেও বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা। 8 তারিখে আমি ওখানে একটা জায়গায় একটা পার্কের মধ্যে ঘুরতে গেলাম। 10-15 মিনিট বসলাম, দেখি একটা মিছিলের এমন কিছু থমথমে পরিবেশ, চিন্তা করছি এখানে থাকলে সমস্যা হবে। মিছিল বেরোনোর পরে ধর পাকড় হচ্ছে, মারধর, ভাঙচুর, একে মেরে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে। দিনে দুপুরে ঘরে ঢুকে যাচ্ছে, ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, ওদেরকে মারধর করে মানে লুটতরাজ করছে। এরকম এগুলি চলছে খুব। ঘর থেকে বের হয়ে ঘরে ফিরবে এরকম কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের হাল ফেরানোর ডাক দিয়ে ক্ষমতায় বসা মোহাম্মদ ইউনুস আর কতদিন চোখ বুজে থাকবেন? অনির্বাণ বিশ্বাস, বাচ্চু দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার চোখ রাখবো রাজ্য রাজনীতিতে। দলে 3-3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে, তাও তৃণমূল নেতাদের বেসুর বন্ধ হচ্ছে না। হুঁশিয়ারির পরও বেফাঁস মন্তব্য করায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল দল। 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে, কিন্তু বিধায়ক এখনও তার বক্তব্যে সম্পূর্ণ অনড়। তার সাফ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভায় আনার দাবিতে দলের ক্ষতি হচ্ছে এমন কোনো নোটিশ যদি আসে তাহলে তিনি তার যথাযোগ্য জবাব দেবেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে। এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার এই নিয়ে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। সূত্রের খবর, সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকজের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, জানতে চাওয়া হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নোটিশে কি আসবে তার যথাযোগ্য জবাব আমি দেব। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক, এইটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি? আমাদের সর্বোচ্চ নেত্রী, একটা ব্যক্তির 10টা সন্তান থাকলে 10টা তো 10 রকম ডিমান্ড করে, তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না? মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাই তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে, পশ্চিমবাংলার আপামর জনগণ উপকৃত হবে। আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ কথা হবে। কোনো অন্যায় করি না, তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই। 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে
তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাপুর হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।